ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে সকলকে ওয়েলকাম এবং ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো তোমাদের সাথে যেরকমটা কথা হয়েছিল, আমরা কিন্তু আমাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা চ্যাপ্টারের একটা ওভারভিউ পেয়ে যাবে। নট নেসেসারি একটা ভিডিওতে, একের বেশি ভিডিও হতে পারে চ্যাপ্টারের রিকোয়ারমেন্ট এবং লেন্থ অনুসারে। তো আমাদের ইউনিট ডাইমেনশনের যে ভিডিওটা তোমরা দেখতে এসেছো, সেই ভিডিওটা আই গেস মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদের পুরো ইউনিট ডাইমেনশনটা যে যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে, সেগুলো সব আলোচনা করা আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আলোচনা করা আছে এবং পিওয়াইকিউস আলোচনা করা আছে, যারা যারা কম্পিটিটিভস এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য, এবং যারা বোর্ডসের জন্য করছো তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল, কারণ এখান থেকে তোমাদের পর তোমাদের বই বা বোর্ডসের কোয়েশ্চেন অ্যান্সারসও তোমরা করতে পারো। ঠিক আছে, এরার এবং সিগনিফিকেন্ট ফিগার ওই জায়গাটা আমাদের এই ভিডিওতে নেই, ওটা আমাদের পরের ভিডিওতে থাকবে এবং পরের ভিডিওতেই তোমরা ওটা দেখতে পারবে। এবং যারা অনেক পরে দেখছো তারা অলরেডি দেখবে একটা কোনো প্লেলিস্ট আছে, সেখানে দেখবে ইউনিট ডাইমেনশনের এটা পার্ট 1 এবং তারপর পার্ট 2 তে দেখবে এরার এন্ড সিগনিফিকেন্ট ফিগার পেয়ে যাবে। ওকে, তো সবাই ভালো করে ভিডিওটা দেখো এবং ভিডিওটা এনজয় করো, নোটস বানাও এবং ভালো করে কোয়েশ্চেন সলভ করো। চলো শুরু করা যাক। ওকে, তো যেরকমটা আমাদের কথা ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেখানে সবার আগেই যে জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে সেটা হলো হোয়াট আর ফিজিক্যাল কোয়ান্টিটিস। এটা হলো একদম ফার্স্ট পার্টের। ফিজিক্যাল কোয়ান্টিটিসকে বাংলায় বলে ভৌত রাশি, যারা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য বলে দিলাম। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস কি তোমরা সবাই জানো, যে দ্য কোয়ান্টিটিস which can be measured by an instrument and by means of which we can describe the laws of physical world। তার মানে যেগুলো আমরা সিম্পল হিসাব, যেগুলো আমরা মাপতে পারি, সেইগুলো সবই হলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ভৌত রাশি। যেরকম ধরো আমার বয়স কত সেটা আমি মাপতে পারি, আমার হাইট কত সেটা আমি মাপতে পারি, আমার ওয়েট কত সেটা আমি মাপতে পারি। কিন্তু যদি আমি বলি আমার মনে কতটা দুঃখ আছে, আমার কতটা আনন্দ হচ্ছে, এগুলো কি আমি মাপতে পারবো? এগুলো আমি মাপতে পারবো না। তো অবভিয়াসলি সুখ, দুঃখ, হাসি, কান্না এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। কিন্তু যেগুলো তুমি মাপতে পারছো, যেগুলো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের সমস্ত লকে স্যাটিসফাই করছে, তো সেইগুলো সবই হলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তো এটা খুবই সিম্পল জিনিস, তোমরা সবাই জানো। এখানে কিছু এক্সাম্পলসও দেখো দেওয়া আছে, যেমন মাস, স্পিড, ফোর্স, এরিয়া, ভলিউম, ডিস্টেন্স ট্রাভেল, এইগুলো সবই আমরা মাপতে পারি। তাই জন্য দিজ আর অল ফিজিক্যাল কোয়ান্টিটিস। আচ্ছা, এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটির কিছু ক্লাসিফিকেশন আছে। কিরকম ক্লাসিফিকেশন দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা মেইনলি দুভাবে ভাগ করতে পারি। তো যদি আমি ক্লাসিফিকেশনে চলে যাই, তো দেখা যাচ্ছে দু ধরনের ক্লাসিফিকেশনের হতে পারে। এক ধরনের ক্লাসিফিকেশন হলো বেসড অন ডিরেকশন, ডিরেকশনের উপর বেস করে, এটা এক ধরনের ক্লাসিফিকেশন। স্যার ডিরেকশনের উপর বেস করে ব্যাপারটা মানে কি? ডিরেকশনের উপর বেস করে মানে হলো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আইদার তাদের ডিরেকশন আছে কিনা, বা ডিরেকশন যদি না থাকে তার উপর বেস করে আমরা দুভাগে ভাগ করতে পারছি। একটাকে আমরা বলে থাকি হলো স্কেলার কোয়ান্টিটি এবং আরেকটাকে আমরা বলে থাকি হলো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবং তোমরা জানো সবাই যে স্কেলার কোয়ান্টিটির বেসিক্যালি ম্যাগনিটিউড থাকে, কোনো ডাইরেকশন থাকে না, অনলি ম্যাগনিটিউড। ঠিক আছে, আর ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড থাকে প্লাস ডাইরেকশন থাকে, প্লাস দে ফলো লজ অফ ভেক্টর অ্যালজেব্রা। তারা ভেক্টর অ্যালজেব্রা সুন্দরভাবে ফলো করে, দে ফলো লজ অফ ভেক্টর অ্যালজেব্রা। ঠিক আছে, তো এই হলো আমাদের এক ধরনের ক্লাসিফিকেশন। আরেক ধরনের ক্লাসিফিকেশনও কিন্তু আছে। আরেক ধরনের ক্লাসিফিকেশনটা কি? সেটা হলো যদি আমরা এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে এর উপর বেস করে ভাগতে পারি, সেটা হলো ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি মানে, ডিপেন্ডেন্সি মিন্স নির্ভরশীলতা, মানে কোনো একটা কোয়ান্টিটি অন্য কোয়ান্টিটির উপর কিরকম ভাবে নির্ভর করে আছে। কিরকম? এর উপর বেস করে আমরা দুভাগে ভাগতে পারি অ্যাকচুয়ালি। সেটা হলো একটাকে আমরা বলে থাকি হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং আরেকটাকে আমরা বলে থাকি ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, যেটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে এটাকে মৌলিক রাশি এবং এটাকে বলে লব্ধ রাশি। ঠিক আছে, ওকে। আর বেসড অন ডিরেকশনে স্কেলার আর ভেক্টর। এবার এই যে স্কেলার নিয়ে কিন্তু ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো। স্কেলার কি? স্কেলার হলো এই যে আমার বয়স, এটা স্কেলার কোয়ান্টিটি, যার কোনো ডিরেকশন নেই। আমরা বলছি স্পিড স্কেলার কোয়ান্টিটি, মাস স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি কি? ফোর্স, কোন ডাইরেকশন থেকে লাগছে সেটা ম্যাটার করছে। ভেলোসিটি, কোন দিকে ছুটছি সেটা ম্যাটার করছে, বা কোন দিকে যাচ্ছি সেটা ম্যাটার করছে। তো ভেক্টরের সম্বন্ধে কিন্তু আমরা জানবো, আমাদের চ্যাপ্টার আছে, আমরা এখানেই পড়বো, সেটা হলো ভেক্টর। ভেক্টর বলে আমরা একটা পুরো আলাদা চ্যাপ্টারই আছে, তো সেইখানে আমরা কিন্তু ভেক্টর সম্বন্ধে খুব ভালোভাবে জানবো, যেটা আলাদা চ্যাপ্টারে আমরা পড়বো। যেটা আমরা
আজকের ক্লাসে যেটা নিয়ে আমাদের মেন আলোচনা থাকবে সেটা হলো এই পার্টটা নিয়ে, ক্লাসিফিকেশন বেসড অন ডিপেন্ডেন্সি, সেটা হলো ফান্ডামেন্টাল আর ডিরাইভড। ফান্ডামেন্টাল যেগুলো আমরা বলতে আমরা কি বুঝি, ফান্ডামেন্টাল মিন্স যেগুলো দিয়ে তুমি অন্য যে কোনো কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে। দিস কোয়ান্টিটিস আর used to describe other quantities, অন্য কোয়ান্টিটি গুলোকে আমরা ডেসক্রাইব করতে পারি বা ডিফাইন করতে পারি। আর ডিরাইভড কোয়ান্টিটি যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে বেসিক্যালি ডিফাইন্ড হয়, these are being defined using fundamental quantities, using fundamental quantities, ওকে। তো এটা আমরা মোটামুটি জানি, ওকে। এবার তারপরে আমরা চলে আসি, এরপরে আমরা চলে আসছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নিয়ে। দেখো, দ্য কোয়ান্টিটিস হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অল আদার কোয়ান্টিটিস, যেটা আমি একটু আগে বললাম, they are independent of all other quantities and do not require the help of any other physical quantities for their definition, তাদেরকে ডিফাইন করার জন্য আর কারোর হেল্প লাগে না, তো তাদেরকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলে থাকি। এবার এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কটা আছে আমাদের কাছে? 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, যেটা আমাদের জানতে হবে। 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেটা তোমরা অনেকেই হয়তো জানো বা কেউ হয়তো জানো না, তো ভালোভাবে জেনে নিতে পারো। 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি আছে বন্ধু? দেখি, বলো দেখি, বলো। লেন্থ, মাস, টাইম, তাই তো? একদম। তো 1 নম্বর লেন্থ, 2 নম্বর মাস, 3 নম্বর টাইম, 4 নম্বর টেম্পারেচার, 5 নম্বর হলো কারেন্ট, 6 নম্বর হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর 7 নম্বর হলো লিউমিনাস ইন্টেন্সিটি। লিউমিনাস ইন্টেন্সিটির বাংলা নামটা হেভি, এটাকে বাংলায় বলে দীপন প্রাবল্য, মানে যেন প্রদীপ, দীপ মানে এসছে প্রদীপ থেকে, তো ওটা হলো দীপন প্রাবল্য, ঠিক আছে। তো এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থাকে, এদের ইউনিট আর এদের সিম্বল গুলো তোমরা জানো। যেমন লেন্থকে আমরা মিটার বলি, মিটারকে এম দিয়ে লিখি, মানে ইউনিটটা বলছি, মেইনলি এগুলো এসআই ইউনিট, ঠিক আছে। মাসের ইউনিটটা হলো তোমরা জানো কেজি, টাইমের ইউনিট হলো সেকেন্ড, টেম্পারেচারের ইউনিট হলো কেলভিন, এটাকে আমরা কে দিয়ে লিখে দিই অ্যাকচুয়ালি। কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার, এটাকে আমরা এ দিয়ে লিখি, ক্লাস 10-এ পড়েছো তোমরা। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে আমরা বলে থাকি হলো মোল, আর লিউমিনাস ইন্টেন্সিটিকে আমরা বলে থাকি ক্যান্ডেলা। ক্যান্ডেলা, ক্যান্ডেলা ফর সিডি, সিডি ফর কেমিক্স দাদা, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, এই তিনটের মধ্যে এই 4টে আমরা ক্লাস 11-এই পড়ে নেব, এইটা আমাদের ক্লাস 12-এ পড়বো, এটা আমরা কেমিস্ট্রিতে পড়বো, মানে আমি না, সৌভিক স্যার তোমাদেরকে পড়িয়ে দেবেন কেমিস্ট্রিতে। আর লিউমিনাস ইন্টেন্সিটি তো আমরা কখনোই পড়বো না, আমি নিজেই পড়িনি কখনো, লিউমিনাস ইন্টেন্সিটি কোথাও ছিল না, কি করবো, মানে কলেজ লেভেলেও ছিল না, তো লিউমিনাস ইন্টেন্সিটি আমাদের সেরকম পড়ার প্রয়োজন হয় না, এইগুলোই আমাদের মোটামুটি লাগে, ওকে। আচ্ছা, এবার আমরা আসবো তার পরের পার্টে। তার পরের পার্টটা দেখো কি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তো হয়ে গেল, এরপরে আমরা কিছু ডিরাইভড কোয়ান্টিটি আগে দেখে নিই বরঞ্চ, এটা দেখার আগে। এইখানে যখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি লিখেছি, এখানে আমার ডিরাইভড কোয়ান্টিটি গুলো বলতে সুবিধা হবে, এখানে আমি টুকুস টুকুস করে বলে দিই। ডিরাইভড কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি, তো ডিরাইভড কোয়ান্টিটি দেখো কি কি আছে। ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে আমরা বলতে পারি যে যেগুলো এদেরকে দিয়ে তৈরি হয়েছে, খুব সিম্পল কিছু এক্সাম্পল হতে পারে, যেমন ধরো এরিয়া। এরিয়া অ্যাকচুয়ালি কি, লেন্থ ইনটু ব্রেথ, তো লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, যেমন ধরো ভলিউম, ভলিউম মানে কি, ভলিউম মানে হলো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, ঠিক আছে। যেমন ধরো ডেনসিটি, ডেনসিটি মানে কি,
মাস বাই ভলিউম, তার মানে মাস বাই ওই লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। ঠিক আছে, তারপর ধরো আমি লিখছি স্পিড, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, সেই ডিস্টেন্স মানে কি আবারও সেটা লেন্থ। ঠিক আছে, তারপর ধরো অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন মানে হলো চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তো আবার ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ওটাও লেন্থ বাই টাইম আলটিমেটলি। তো আলটিমেটলি হয়ে যায় লেন্থ বাই যে আমরা টাইম দেখি টাইমের স্কোয়ার। তারপর ধরো ফোর্স, ফোর্স মানে হয় হলো মাস ইনটু অ্যাক্সেলারেশন, ফোর্স মানে হয় মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো মাস ইনটু অ্যাক্সেলারেশনের জায়গায় আবারও লেন্থ বাই টাইমের স্কোয়ার। তো তার মানে বুঝতেই পারছো যে আমরা যাই কোয়ান্টিটি দেখছি অ্যাকচুয়ালি লেন্থ, মাস, টাইম এই জিনিসগুলো নিয়ে তৈরি হচ্ছে। এবং পরের দিকে আরো তোমরা কোয়ান্টিটি দেখবে যেখানে তোমরা টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এই জিনিসগুলোকেও দেখতে পারবে। তো এগুলোকে আমরা বলে থাকছি ডিরাইভড কোয়ান্টিটি, কারণ এগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর বেস করেই কিন্তু তৈরি হয়েছে। ওকে ওকে, তো এবার তো আমাদের ডিরাইভড কোয়ান্টিটি আমরা বেশ অনেকগুলো দেখে নিলাম, এইটুকুই আমাদের দেখার দরকার ছিল। এবার আমরা ডিরেক্টলি চলে যাবো এর পরের পার্টে। এর পরের পার্টে আমাদেরকে কি বলা হচ্ছে, এর পরের পার্টে আমাদেরকে দেখানো হচ্ছে ইউনিট সম্বন্ধে। সেটা একটু আমি এখানটা বলে দিই যে ইউনিট, ইউনিট তো ইউনিট ব্যাপারটা কি রকম, ইউনিট ব্যাপারটা দেখো যে আমরা যেটা দিয়ে মাপতে পারি, খুব সিম্পল হিসাব, যেটা দিয়ে আমরা মাপতে পারি সেটাকেই আমরা ইউনিট বলে থাকি। এখানে আই থিঙ্ক আমি ইউনিটের একটা স্লাইড নিয়ে এসেছি, সেটা হলো 1 মিনিট। হ্যাঁ, এখানে একটা স্লাইড আছে, তবে ওটা পরে কাজে লাগবে। একটা সিম্পল ইয়ে হলো যে ইউনিট একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ কিউ ইজ ইকালস টু n1 u1 ইজ ইকালস টু n2 u2। কিউ মানে কোয়ান্টিটি টু বি মেজার্ড, যেটাকে আমরা মাপবো। যেটাকে আমরা মাপবো, ঠিক আছে, এটা হলো কিউ, কোয়ান্টিটি টু বি মেজার্ড। আর n1 u1 ইজ ইকালস টু n2 u2। এখানে n1 u1 আর n2 u2 টা কি, n1 হলো numerical value of measurement, numerical value of measurement in system 1। ঠিক আছে, u1 টা কি, unit of measurement in system 1। ঠিক আছে, u2 টা কি, unit of measurement in system 2। আর এইখানে যদি আমি এখানে n2 বলে দিই, নিউমেরিক্যাল ভ্যালু অফ মেজারমেন্ট ইন সিস্টেম 2। জিনিসটা আসলে কি, জিনিসটা কিছুই না। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধর আমি দিলাম এখানে ডিস্টেন্স অফ দিল্লি ফ্রম কলকাতা, কলকাতা থেকে ধরো দিল্লির ডিস্টেন্স। তো আমি এটা লিখতে পারি যে কলকাতা থেকে ডিস্টেন্স, দিল্লির ডিস্টেন্স হলো সাপোজ 1500 কিলোমিটার। আবার আমি চাইলে তো এটাকে এরকমও লিখতে পারি 1500 আরো 3টে 0 মিটার, একই জিনিস। তো এখানে আমার বেসিক্যালি কিউটা কি, ডিস্টেন্স অফ দিল্লি ফ্রম কলকাতা, মানে ডিস্টেন্স অফ দিল্লি ফ্রম কলকাতা, কলকাতা থেকে দিল্লির ডিস্টেন্স। তাহলে এটা হলো যে কোয়ান্টিটিটা আমরা মাপছি। এই যে এটা কি n1, মানে যদি আমি কিলোমিটার, কিলোমিটার সিস্টেমটাকে যদি আমি মানে কিলোমিটারের ইউনিটটাকে ধরাটাকে যদি আমি একটা সিস্টেম 1 ধরি, তাহলে ওখানে আমার যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা 1500 এবং ইউনিটটা হলো কিলোমিটার। কিন্তু যখন আমি এটাকে আমি ধরবো হলো সিস্টেম 2 তে, ধরো আমি এমকেএস পদ্ধতির কথা বলছি, এমকেএস সিস্টেমের কথা বলছি, সেখানে কিন্তু ইউনিটটা মিটার হয়ে গেল এবং তখন এটা অনেকটা বড় হয়ে গেল, তাই না। n1 u1, এই যে n1 u1, এটা n1, এটা u1, এটা n2 এবং এটা u2। এটা খুব সিম্পল জিনিস, এখান থেকে দেখো, দেখে বোঝা যাচ্ছে যে যদি ইফ u1 গ্রেটার দ্যান u2 হয়, যেটা এখানে কিলোমিটার মিটারের থেকে বড়, তখন আমরা বলতে পারি n1 লেস দ্যান n2 হবে, তাই না।
u1 u2 থেকে বড় হলে দেখো n1 টা n2 থেকে ছোট হবে অবভিয়াসলি, কারণ ইউনিট যদি বড় হয় তাহলে আমরা কম ভ্যালু দিয়ে ওটাকে প্রকাশ করতে পারবো রাদার ইউনিট ছোট হওয়ার থেকে। আচ্ছা এখানে n আর u এর গ্রাফটাও খুব বিখ্যাত, এই গ্রাফ কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে যত ইউনিট বড় হতে থাকবে তত আমার মেজারমেন্টের ভ্যালু ছোট হতে থাকবে। তো এটা হলো গ্রাফ। তো এবার এই ইউনিটের ক্ষেত্রে আমাদের তিনটে ইউনিট সিস্টেম হয়, সেটার ব্যাপারেও তোমরা হয়তো অনেকেই জানো। সেটা হলো আমাদের একটা সিজিএস, একটা এফপিএস এবং আরেকটা এমকেএস। এই একটা জিনিস বলে রাখি, এফপিএস অ্যাকচুয়ালি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সিস্টেম থেকে এসছে, মানে ব্রিটিশরা মেইনলি এই পদ্ধতিটা মাপতো। পরে যখন ওরা বিভিন্ন জায়গায় রাজত্ব করেছে তখন এইভাবেই মাপা হতো। এফপিএস এ অ্যাকচুয়ালি মাসকে, দেখো এখানে আমাদের কলাম করা আছে, আমি সেখানটাতেই করে দিই আরো। এফপিএস পদ্ধতিতে আমাদের যে মাস আছে, মাসকে আমরা মাপতাম পাউন্ডে, লেন্থকে মাপতাম আমরা ফুটে, আর টাইমকে মাপতাম সেকেন্ডে। ব্রিটিশরা এভাবেই মাপতো। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আরো চেঞ্জেস এসছে এবং যখন ব্রিটিশ এম্পায়ারশিপ শেষ হয়ে গেছে তখন অন্যান্য যে দেশগুলো আছে তারা এক করে স্বাধীন হয়েছে, তারা নিজেদের সিস্টেম বার করেছে। যেমন এখানে সিজিএস হলো অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ বলতে পারো, ঠিক আছে। এটাকে অনেক সময় গসিয়ান সিস্টেমও বলা হয়, গসিয়ান সিস্টেম। তো সিজিএস এ তোমরা জানো যে ওরা মাসটাকে মাপে হলো গ্রামে, লেন্থটাকে মাপে হলো সেন্টিমিটার, আর টাইমকে মাপে সেকেন্ডে, ঠিক আছে। আর তারপর আসছে আমার যেটা এমকেএস এর ক্ষেত্রে আমার মাসকে মাপা হয় হলো কিলোগ্রাম, মিটার আর সেকেন্ড। টাইম নিয়ে কেউ ছেড়খানি করেনি, এই মোটামুটি বিষয়। এমকেএস মেইনলি আমেরিকান সিস্টেম ছিল। ওকে, তো এই আমাদের তিনটে সিস্টেম অফ ইউনিটস। কিন্তু এই তিনটে সিস্টেম অফ ইউনিটস এর জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, সেই কারণে আমাদের আনা হয়েছে এই সিস্টেমটা, সেটার নাম হলো আমাদের এসআই সিস্টেম। যেটাকে আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমও বলতে পারি, যেটাতে এখন সবকিছু মাপা হয় এবং আমাদের এটাই মেইনলি জানতে হয়। কিছু বেসিক ডিফারেন্স তোমাদেরকে বলে দিই। দেখো এসআই সিস্টেমটা কি? এসআই সিস্টেম অ্যাকচুয়ালি এটাকে অনেক সময় র্যাশনালাইজড এমকেএস সিস্টেমও বলে। এটাকে অনেক সময় র্যাশনালাইজড এমকেএস সিস্টেমও বলে। এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কি করে? এটা তৈরি হয়েছে 3 ইউনিটস ফ্রম এমকেএস, ঠিক আছে। তিনটে ইউনিট কি কি? লেন্থ, মাস আর টাইম। এদের তিনজনকে এমকেএস থেকে নিয়েছে, প্লাস 4 ফান্ডামেন্টাল ইউনিটস। ওই যে 4টে ফান্ডামেন্টাল ইউনিট আরো, মানে লেন্থ, মাস, টাইম ছাড়াও এই যে আমি এখানে দিয়েছিলাম, লেন্থ, মাস, টাইম ছাড়াও আরো 4টে হচ্ছে টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লুমিনাস ইন্টেন্সিটি। এই যে ইউনিটগুলো তোমরা দেখছো না, এগুলো কিন্তু কোনোটাই, আমি তোমাদের বলছি, এগুলো কিন্তু কোনোটাই এমকেএস এ পড়ছে না। এরা যেমন এমকেএস এ পড়ে, এসআই এমকেএস এর থেকে নিয়েছে, কিন্তু এরা কিন্তু এসআই ইউনিট। তোমার যদি বলে টেম্পারেচারের এমকেএস ইউনিট কত হয়, তুমি বলবে জানি না, হয় না। সব জায়গায় কিন্তু লেন্থ, মাস আর টাইমকেই ডিফাইন করা হয়েছে, এদেরকে ডিফাইন করা হয়নি। এদেরকে ডিফাইন করা হয়েছে কিন্তু এসআই তে, এটা একটা মাথায় থাকে। তার মানে কেলভিন কিন্তু টেম্পারেচারের এসআই ইউনিট, কেলভিন কিন্তু টেম্পারেচারের এমকেএস ইউনিট নয়। কিন্তু মিটার লেন্থের এমকেএস ইউনিটও আবার লেন্থের এসআই ইউনিটও। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হয়তো এই ডিফারেন্সটা তোমরা হয়তো অনেকেই জানতে না, ঠিক আছে। তো এই 4টাকে নেওয়া হয়েছে। আর অ্যাকচুয়ালি এখানে দুটো সাপ্লিমেন্টারি ইউনিট আছে, দুটো সাপ্লিমেন্টারি ইউনিট কি কি? একটা হলো আমার অ্যাঙ্গেল আর একটা হলো আমার সলিড অ্যাঙ্গেল। এগুলোর ব্যাপারে আমরা পরে জানবো যখন লাগবে, আপাতত জাস্ট নাম দিয়ে রাখলাম। তো এই যে আমার এসআই সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ, কোথায় গেল? এই যে আমার এসআই সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ, এই এসআই সিস্টেমটা তো 3টে ইউনিট ফ্রম এমকেএস, 4টে ইউনিট ফ্রম 4টে ফান্ডামেন্টাল ইউনিট আর দুটো সাপ্লিমেন্টারি ইউনিট। ওই যে সাপ্লিমেন্টারি ইউনিট দুটো আমি লিখলাম, একটা প্লেন অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেল, একটা সলিড অ্যাঙ্গেল। জিনিসটা সম্বন্ধে আমি পরে আসছি। তো এই সবকটা মিলে কিন্তু অ্যাকচুয়ালি এসআই সিস্টেম তৈরি হয়েছে। এবং আমি এই প্রসঙ্গে বলে রাখি, অ্যাঙ্গেলের যে এসআই ইউনিট সেটা হবে রেডিয়ান, আমি পরেও অ্যাঙ্গেল আলোচনা করার সময় বলবো। আর সলিড অ্যাঙ্গেলের যে এসআই ইউনিট সেটা হবে স্টেরেডিয়ান।
সলিড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি সত্যি বলতে বিশ্বাস করো ক্লাস 11-এ লাগে না, তো জেনে বেকার মাথা খারাপ করে লাভ নেই, কোনো কাজে কোনো কোয়েশ্চেন সলভ করতে আবার লাগবে না। 12-এ অ্যাডভান্স লেভেল একটুখানি লাগে, তো যখন আমরা 12-এর টপিকে যাব তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো সলিড অ্যাঙ্গেলের নামটা লিখে রাখছি, সেটা হলো স্টেরেডিয়ান। তাও সলিড অ্যাঙ্গেলের অঙ্ক 12-এ আমি অ্যাডভান্স লেভেলেই বলছি, ওটা সলিড অ্যাঙ্গেল ছাড়াও করে দেওয়া যায় অ্যাঙ্গেল দিয়ে, একটু যদি আমরা জিনিসটা বুঝতে পারি। সলিড অ্যাঙ্গেল সবসময় লাগে না, ঠিক আছে? তো সেটা 12-এর জিনিস, তো এখন বাদ দাও। তো এই কিন্তু আমার এসআই সিস্টেম মনে রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস, এটা খুব সিম্পল পার্থক্য, যেমন ধরো আমি বললাম ফোর্সের ইউনিট কি তোমরা সবাই জানো স্যার, ফোর্সের ইউনিট তো নিউটন, এ তো সবাই জানি, বাচ্চাদের জিনিস। আচ্ছা, ফোর্সের ইউনিট নিউটন, আমি এটাকে এরকম লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ স্যার লিখতে পারেন। আচ্ছা, ধরো এনার্জি এসআই ইউনিট তোমরা সবাই জানো জুল, আমরা চাইলে এরকম লিখতে পারি জুলকে যে কেজি মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার, হ্যাঁ স্যার লিখতে পারি। এবার একটা খুব সুন্দর পার্থক্য বলি, এটা কিন্তু এমকেএস ইউনিট মনে রাখবে, আর এটা কিন্তু এসআই ইউনিট। এসআই এমকেএস এর মধ্যে এগুলো কিছু বেসিক পার্থক্য, যেটা আমার ধারণা এটা ওরকম ভাবে পড়ানো হয় না কোথাও, তাই জন্য আমি একটু ভালোভাবে পড়িয়ে দিলাম। কোয়েশ্চেন ওরকম ভাবে তো আসে না, বাট ঠিক আছে, জেনে রাখা আই গেস ভালো। ঠিক আছে, তো এই ইউনিট সিস্টেম সম্বন্ধে এইটুকু জানলেই এনাফ আমাদের। এখানে পুরো ওভারঅল ব্যাপার স্যাপারগুলো লেখা আছে, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দেখো লেখা আছে সুন্দর স্লাইড করে, ডিরাইভড কোয়ান্টিটি দেখো এক্সাম্পল দিয়ে লেখা আছে, এই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস দেওয়া আছে, এই যে প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, এসব দেওয়া আছে। ঠিক আছে, রেডিয়ান, স্টারেডিয়ান, এগুলো সব মানে মোটামুটি যা যা লাগে সেগুলো সব দেওয়া আছে। ওকে, আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইউনিট অ্যান্ড রুলস টু রাইট দ্য ইউনিটস, কিরকম হওয়া উচিত, যে আমরা ইজিলি ডুপ্লিকেবল, ইনভ্যারিয়েবল, প্রপার্টি ডিফাইন, নট পেরিশেবল, এই ধরনের অনেক কথাবার্তা আছে, কিছু রুলস আছে, বাট সত্যি কথা বিশ্বাস করো কোনো কাজে লাগবে না, যা বললাম অতটুকুই। ঠিক আছে, এমনি দেখতে পারো তোমরা কি আছে খাতায় লিখে রাখতে পারো। প্রিফিক্সেস অফ ইউনিট, এইগুলো দিয়ে আমরা ইউনিটকে বড় ছোট করতে পারি, যেমন এইগুলো হলো সব ইউনিটকে বড় থেকে ছোট, যেমন যদি আমি 10⁶ করে দিই তাহলে এই মেগা বলবো, মানে সিম্পল হিসাব হলো এই যে আমি যদি লিখি 10⁶ মিটার, এবার 10⁶ এর জায়গায় তুমি লিখে দিতে পারো কি মেগা, তবে তুমি বলে দিতে পারো এটা স্যার মেগা মিটার। এটা শুধু মিটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এরকম নয়, যে কোনো ইউনিট, মেগা নিউটন, মানে ধর আমি বললাম 10⁶ নিউটন, কোনো একটা জায়গায় এত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমি বলতে পারি মেগা নিউটন, মানে বড় ইউনিট হলো ওইটা। মেগা নিউটন, ঠিক আছে, তেমন আসে। মেগার পর কিলো 10⁻3, ডেসি 10⁻−1, সেন্টি 10⁻², এগুলো ছোট বুঝতে পারছো। মিলি 10⁻3, মাইক্রো 10⁻6, ন্যানো 10⁻9, পিকো 10⁻12 আর ফেমটো 10⁻15। কারণ 5 কিলোমিটার, কিলো মানে 10⁻3 মিটার, তো 5000 মিটার। 5 সেন্টিমিটার, সেন্টি মানে কি এই যে 10⁻², তো 5 × 10⁻² মানে 0.05 মিটার। তো এই কাজে প্রিফিক্স গুলো লাগে, তো এই প্রিফিক্স গুলো আইদার বড় করতে বা ছোট করতে আমাদের লাগে। ওকে, এই যেমন এখানে এসআই ইউনিট অফ প্রেসার আর ওয়ার্ক ডান, আমি দেখো এখানে অপশন মার্ক করেই রেখেছি যে এসআই ইউনিট অফ প্রেসার ইজ নিউটন পার স্কয়ার মিটার। ঠিক আছে, এবার নিউটন পার স্কয়ার মিটারকে আর একটু ভেঙে লিখেছে এরকম কেজি, মানে নিউটনকে লিখেছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার করে কাটাকুটি করে এগুলো লিখেছে। তো এগুলো অতটা আমার কোনো কাজের জিনিস নয়, কাজে লাগেও না। এবার যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হলো ডাইমেনশন। ঠিক আছে, এইটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে আমাদের কোয়েশ্চেন্স আসে এবং সেটা আমাদের ভালোভাবে কিন্তু দেখতে হবে। তো আমরা এবার শুরু করতে চলেছি ডাইমেনশনস। তো যেখান থেকে আমি বলছিলাম সেটা হলো এবার আমাদের ডাইমেনশনাল অ্যানালিসিস। তো যেটা হলো আমাদের এই চ্যাপ্টার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তো সেটা সকলকে ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে শিখতে হবে। অনেকে আছিস যারা আগে থেকে ডাইমেনশন জানিস এবং অনেকে আছিস জানিস না, কিন্তু আমার ধারণা সবাই তাদের অফলাইন সেন্টার বা অনলাইন সেন্টার যেখানেই তোরা পড়িস সেখানে তোদের শিখিয়ে দিয়েছে। তো জিনিসটা আমরা একবার রিভিজিট করে নিই, তারপর আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারসে চলে যাবো। ঠিক আছে, আমি একটু সব করাই নিস, আমি একবার করে বলে দিচ্ছি। তো বেসিক্যালি দেখ, ডাইমেনশন মানে কি, ডাইমেনশনস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য পাওয়ার্স টু হুইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস মাস্ট বি রেজড টু ইন অর্ডার টু রিপ্রেজেন্ট ইট। মানে আমরা যে ডিরাইভড কোয়ান্টিটি গুলো পড়েছিলাম, ওই ডিরাইভড কোয়ান্টিটি গুলো তো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? তো যখন ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, সেটাকে আমরা একটু সিম্বলিক্যালি করব। এটাই হলো ডাইমেনশনের মূল বক্তব্য। আমার এখানে যে 7টা টার্ম আছে, সেই 7টা টার্মের নিজস্ব কিছু ডাইমেনশন আছে, সেটা আমরা যদি একবার দেখে নিতে পারি তাহলেই দেখবি কেল্লা ফতে। যে আমার এখানে লেন্থকে আমরা এক্সপ্রেস করি এভাবে, মাসকে আমরা এক্সপ্রেস করি এভাবে,
টাইমকে আমরা এক্সপ্রেস করি এভাবে। তারপর ধর আছে আমার টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা এক্সপ্রেস করি আইদার কেলভিন বা আমার এক্সপ্রেস করি থিটা এই হিসাবে। তারপর আছে হলো আমার কারেন্ট, কারেন্টকে আমরা এ দিয়ে এক্সপ্রেস করি বা কোথাও কোথাও আবার দেখি আই দিয়েও থাকে। আচ্ছা, তারপর আমাদের কাছে আসে হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ফিজিক্সে আমার লাগবে না, তাও ফর্মালিটির খাতিরে লিখি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ওটাকে আমরা এক্সপ্রেস করি মোল দিয়ে। আর আমরা করি হলো লিউমিনাস ইন্টেন্সিটি, এটা হলো ক্যান্ডেলা। এটা লিখতে আমার ভাল লাগে কারণ, গেস কর কেন লিখতে ভাল লাগে? আরে তোরা কোন চ্যানেলে পড়ছিস? কেমিক্স দাদা, সিডি, এই কারণে। ঠিক আছে, তো এই 7টা হলো আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কোনো কাজের নয়, বাট সিডি কাজের, এটা তোরাও তোদের লাইফে প্রমাণ পাবি। ঠিক আছে, এই বাকিগুলো আমাদের আর কি লাগে বিভিন্ন ক্ষেত্রে। এবং কিছু ডিরাইভড কোয়ান্টিটি আমি বলি সব সময় যে এটা মনে রাখবি, যারা যারা আমার কাছে ক্লাস করেছিস তারাও জানিস, যারা যারা অন্য কোথাও করেছিস সেখানে হয়তো টিচাররা বলেছেন তোদেরকে যে ডিরাইভড কোয়ান্টিটির এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবি, যেগুলো আমি এখানে বলে দিচ্ছি। কারণ কি বলতো, সব সময় কি বলতো, সব কোয়ান্টিটির ডাইমেনশন সবসময় বার করা যায় না, বেসিকটা কিছু কিছু জায়গাগুলো জানতে হয়, তারপর তো বাকি ফর্মুলা দিয়ে করতেই হয় আমাদের। যে যে ধর এরিয়া, এরিয়াটা কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে দুটো লেন্থ, তো বেসিক্যালি এটা এল ইন্টু এল, তো এল ইন্টু এল হয়ে গেল আমার এল স্কোয়ার। তারপরে আসে ভলিউম, ভলিউমটা কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তো বেসিক্যালি তিনটে লেন্থ, তো এল ইন্টু এল ইন্টু এল, তো কত হয়ে গেল এটা এল কিউ। ঠিক আছে, তারপরে ধর ডেনসিটি, মানে আমার বক্তব্য ভলিউম বলতে এবার এল 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 ভাববি না, এল কিউব ডিরেক্টলি, এটা যেন মাথায় থাকে। ডেনসিটি, ডেনসিটির ডাইমেনশন কি মাস বাই ভলিউম, তো মাস বাই ভলিউম মানে উপরে এম নিচে এল কিউব, তাহলে হয়ে গেল এম এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, তারপর কি আসছে, তারপর আসছে হলো ধর স্পিড বা ভেলোসিটি, দুটোরই ডাইমেনশন সেম, তাই আমি স্ল্যাশ দিয়ে লিখছি, জিনিসটা সেম নয় বাট ডাইমেনশনটা সেম। দেখ, ডিসটেন্স বাই টাইম এটা মানে স্পিড, আর ভেলোসিটি মানে হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো দুটো ক্ষেত্রেই লেন্থ বাই টাইম অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, তো এই জন্য এল আর টি, তো এল টি মাথায় -1। ঠিক আছে, স্পিড বা ভেলোসিটি হয়ে গেল। এবার আসছে হলো অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তার মানে উপরে ভেলোসিটির ডাইমেনশন নিচে টাইমের ডাইমেনশন, একদম আমরা মনে রেখে দেবো অ্যাক্সেলারেশন মানে lt -2। ঠিক আছে, তারপর ধর আমার কাছে আসছে হলো ফোর্স, ফোর্স মানে কি হয় মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই জন্য লিখবো ml t টু দি পাওয়ার -2। তারপর আসছে হলো ওয়ার্ক বা এনার্জি, ওয়ার্ক বা এনার্জি কত, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্সের ডাইমেনশন তার সাথে আবার লেন্থ গুণ, তো বেসিক্যালি ml t টু দি পাওয়ার -2 ইনটু l, তাহলে হয়ে গেল ml স্কয়ার t টু দি পাওয়ার -2। তারপর আসছে কি প্রেসার, মনে রাখবি প্রেসার বা স্ট্রেস দুটো জিনিসেরই ডাইমেনশন সেম। কি হয় এর ডাইমেনশনটা, এর ডাইমেনশনটা হয় হলো ফোর্স বাই এরিয়া, এটা আমি লিখে রাখছি, এটাও সবাই মাথায় রেখে দিবি, ফোর্স বাই এরিয়া। আমি জানি সব বার করা যায়, কিন্তু আমার বক্তব্য আমরা যখন যে কোয়েশ্চেন্স গুলো পাবো সেখানে অনেক সময় যদি আমরা বার করতে যাই ইট উইল টেক মাচ লঙ্গার টাইম দেন ইট শুড টেক, তো সেই কারণে যাতে সেই হেসেলটা কমে যায় এই বেসিক্স গুলো আমরা একটু মাথায় রাখবো, এটা মাথায় রাখা যায় কিন্তু, এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, তো ফোর্স বাই এরিয়া এটা হয়ে যায় হলো যদি এল স্কয়ার দিয়ে ভাগ করে দিস তাহলে দেখবি ml, তাহলে হয়ে যাবে ml -1 t টু দি পাওয়ার -2। ওকে, অনেকে ওয়ার্কের সাথে আবার একটা কাজ করে, অনেকে ওয়ার্কের সাথে এখানে পাওয়ারটার ডাইমেনশনও মনে রেখে দেয়, কারণ পাওয়ার ইজ নাথিং বাট ওয়ার্ক বাই টাইম, তো জাস্ট এটাকে টাইম দিয়ে ভাগ করে দেয়, হয়ে যায় হলো ml স্কয়ার t টু দি পাওয়ার -3। দেখ, আমার বক্তব্যের বেসিক্স এইগুলো তুমি একটু মাথায় রাখো, এবার যা আসবে সেটা ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করতে হবে। এবার স্যার কি ফর্মুলা, কোথায় ফর্মুলা, সেটা এবার আমি বলছি। তো যেটা বলছিলাম যে এখানে আমাদের পাওয়ার, প্রেসার, ওয়ার্ক, ফোর্স, অ্যাক্সেলারেশন, স্পিড, ডেনসিটি, ভলিউম, এরিয়া, এই সমস্ত যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে এমন জিনিস যেগুলো আমি বলবো যেগুলো মনে রেখে দাও, কারণ এগুলো তোমাদের অন্যান্য যে ইউনিটসগুলো আছে সেগুলো ডিরাইভ করতে আমাদের কাজে লাগবে, অন্তত এই জায়গাগুলো বেসিকগুলো মাথায় থাকলে। ওকে, এবার এরপর তো আরো অনেক ইউনিটস হয়, দেখবে তোমাদের সকলের কাছে তোমাদের যে বই আছে সেই বইয়ের মধ্যে অনেক ইউনিটস লাইন বাই লাইন লেখা আছে, আমরা এত ইউনিটস দেখতে যাব না। এবং সকলকে বলছি যখন তোমরা ইউনিট ডাইমেনশনের কোয়েশ্চেন করবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, কোনো একটা কোয়েশ্চেন পাচ্ছ, সেই কোয়েশ্চেনে কোনো একটা টার্ম লেখা আছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এখন এটা নিয়ে কেউ চিন্তিত হবে না এই রে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস যায় না তাহলে কি আমার ঠিকমতো পড়া হয়নি, একদম না, তোমার জানার কথাই নয়,
ইউনিট ডাইমেনশন যখন তুমি পড়ছো তোমার জানার কথাই নয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কি জিনিস, হোয়াট ইউ নিড টু নো ইজ হাউ টু ক্যালকুলেট দ্য ফর্মুলা। এটা আমার জানা দরকার। মানে আমার বক্তব্য, আমি যদি তোমাকে এরকম দিয়ে দিই যে এই ধরো ফর সাপোজ আমি একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড, আমি তোমায় বললাম ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন কি হবে। তোমরা তো জানো না ইলেকট্রিক ফিল্ড কি, যে ছেলেটা বা যে মেয়েটা 12-এ পড়েছে সে জানে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু তোমরা তো জানো না। কিন্তু আমি তোমায় বলে দিলাম না, ইলেকট্রিক ফিল্ড মানে ফোর্স বাই চার্জ। ঠিক আছে, এবার কেউ কেউ ভাবছে স্যার চার্জ মানে কি, আর চার্জটাও তোমরা এখন জানো না, সেটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই। চার্জ মানে হলো কারেন্ট ইনটু টাইম, চার্জ মানে হলো কারেন্ট ইনটু টাইম। হ্যাঁ, এই যে তোমায় এতটা আমি এনে দিলাম, এরপর তুমি ডাইমেনশন লিখতে পারছো কিনা এটা তোমার দায়িত্ব হওয়া উচিত। এখান থেকে এটা কি করে আসছে এটা এই চ্যাপ্টারে তোমার জানার কথাই নয়, এটা আমার বলার বক্তব্য। তাই জন্য যে লম্বা লিস্ট আছে ডাইমেনশনে, এটা কিন্তু আমি এখানে আনিনি, কারণ সেটা অপ্রয়োজনীয়। তোমার শেখা দরকার কোনটা, যে আমি ডাইমেনশন স্যার লিখতে পারছি কিনা। তো যদি আমি দেখে নিই যে দেখো ফোর্সের ডাইমেনশন আমরা জানি এটা হয় ml t টু দি পাওয়ার -2, যে কারেন্ট দেখতে পাচ্ছি কারেন্টের ডাইমেনশন a, টাইমের ডাইমেনশন t, তো ওভারঅল আমি লিখে দিতে পারি ml t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1। তার মানে এটা হলো আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন। আচ্ছা, যদি আমাকে বলে সারফেস টেনশনের ডাইমেনশন কি, আমি কিন্তু মন থেকে নিচ্ছি এগুলো। এবার আমি কি, আমি তো এই ফর্মুলাগুলো জানি, তাই জন্য আমি করতে পারছি, তোমরা জানো না তাই পারছো না। কিন্তু আমি যদি তোমায় এটা দিয়ে দিই সারফেস টেনশন মানে হলো ফোর্স বাই লেন্থ, তাহলেও কি তোমরা পারছো না? তাহলেও কি তোমরা পারছো না? যদি সেটা না পারো সেটাতে সমস্যা আছে। দেখো কিছুই নেই, তোমাকে ফোর্সের ডাইমেনশন আমি বলেছি মনে রেখে দেবে, কারণ ফোর্স অনেক জায়গায় লাগে। ml t টু দি পাওয়ার -2 বাই লেন্থটা হয়ে গেল l, তো আমার কাজ শেষ হয়ে গেল mt টু দি পাওয়ার -2। ব্যাপারটা এটা, এইটা হলো আমাদের সেন্স, বা এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস বলি, আমি বলি একটু অ্যাঙ্গেল সম্বন্ধে, প্লেন অ্যাঙ্গেল। আচ্ছা, প্লেন অ্যাঙ্গেল জিনিসটা কি? প্লেন অ্যাঙ্গেল জিনিসটা হলো বেসিক্যালি, মনে রাখবে, আর্ক লেন্থ বাই রেডিয়াস। আর্ক লেন্থ বাই রেডিয়াস, এটা হলো কিন্তু প্লেন অ্যাঙ্গেল। এটা কিরকম দেখতে হয়, এই দেখো, এই সার্কেলের একটা আর্ক মানে বৃত্তচাপ, এটা ধরো এখানে একটা অ্যাঙ্গেল করেছে থিটা, তো এটাকে যদি আমরা এস বলি, এটাকে আমরা আর বলতে পারি। তো উপরেও লেন্থ, নিচেও দেখো রেডিয়াস, কি রেডিয়াসও তো এক ধরনের লেন্থই, তার মানে এটা হয়ে গেল এল বাই এল। এল বাই এল ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তো এটাকে আমরা 1 লিখতে পারি, বা কোনো কোনো জায়গায় লেখা থাকে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, সবার মাথায় 0 মানে 1। তো আমরা এখান থেকে বলতে পারি প্লেন অ্যাঙ্গেল ইজ এন ডাইমেনশনলেস কোয়ান্টিটি। প্লেন অ্যাঙ্গেল ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কিন্তু প্লেন অ্যাঙ্গেলের দেখো ইউনিট আছে, যে ইউনিটটা আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, যে অ্যাঙ্গেলের এসআই ইউনিটটা হলো রেডিয়ান। অ্যাঙ্গেলের এসআই ইউনিট হলো রেডিয়ান, ডিগ্রি নয় কিন্তু, ডিগ্রি অন্য সিস্টেমে, সিজিএস এ না, অন্য সিস্টেমে, বাট অ্যাঙ্গেলের এসআই ইউনিট কিন্তু রেডিয়ান। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হয়। আচ্ছা, এবার যদি আমি এরকম একটা তোমাকে এক্সাম্পল দিই, ধরো আমি দিলাম হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তাহলে কি, সেটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, আর স্পিড অফ লাইট ইন মিডিয়াম, মানে যে মিডিয়ামে আছে সেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। বাংলা এটাকেই বলা হয় প্রতিসরাঙ্ক, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এর ডাইমেনশন যদি লিখতে চাই তাহলে আমি কি লিখবো, দেখো এর ডাইমেনশন খেয়াল করে দেখো, উপরেও স্পিড আছে নিচেও স্পিড, তো বেসিক্যালি কিন্তু এটা এলটি ইনভার্স বাই এলটি ইনভার্স। কারণ আমি বলেছিলাম মনে করো একটু আগেই যে তোমাদের এটা মনে রাখতে হবে, এই যে স্পিড বা ভেলোসিটি ডাইমেনশন এলটি ইনভার্স, এটা মাথায় রাখতে হবে। তো যদি সেটা আমি মাথায় রেখে দিই, এটা করি, দেখো এর ডাইমেনশন 1, তার মানে এটাকেও বলতে পারি m0 l0 t0। তো এটাও কিন্তু একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটাও আমরা বলতে পারি ডাইমেনশনলেস। এবং মজার বিষয়টা কিন্তু ইউনিটলেসও, এটা কিন্তু ইউনিটলেসও, এর ইউনিটও নেই। একইভাবে ধরো আমার কাছে যদি এরকম থাকে, সেটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। যদি এটা থাকে আমার কাছে, বা এটাকে আমরা বলতে পারি রিলেটিভ ডেনসিটি। এটাও কিন্তু অ্যাকচুয়ালি দুটো ডেনসিটি রেশিও। ঠিক আছে, তো এটা হলো একটা, মানে আমি বলছি ফর্মুলাগুলো আমি যেটা লিখছি এটা কিন্তু মনে রাখা কাজই নয়, ডাইমেনশনটা বার করতে পারছি কিনা সেটাই কাজ। ডেনসিটি অফ অবজেক্ট আর ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো ফর্মুলা।
কোনো চাপ নেই ফর্মুলা না জানলে, ঠিক এই সবকটা কোয়ান্টিটির জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে যেখানে তুমি ফর্মুলা জানতে পারবে, কিন্তু ডেনসিটির ডাইমেনশনটা তুমি জানো না বাবা, তাহলে তো সমস্যা, তাহলে এই চ্যাপ্টারের সমস্যা, ফর্মুলা না জানা সমস্যা নয়। তো এটাও আমরা বুঝতে পারছি, এটাও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি ব্যাপার। এবার খেয়াল করে দেখো, যেটা আমার বলার বক্তব্য, যে অ্যাঙ্গেল ডাইমেনশনলেস ছিল কিন্তু এর একটা ইউনিট ছিল, কিন্তু এদের দুজনকে দেখো, এরা দুজনে ডাইমেনশনলেস এবং এদের ইউনিটও নেই, এরা ইউনিটলেসও। তাই জন্য এখান থেকে একটা কনক্লুশন আমি বলতে পারি, কি কনক্লুশন, যে all dimensionless quantity are not unitless। সব কোয়ান্টিটি যাদের ডাইমেনশন নেই তাদের ইউনিটও নয় এরকম নয়, অ্যাঙ্গেলই একটা তাদের এক্সেপশন, বাট all unitless quantity has বা have no dimensions। আমার ইংলিশটা একটু বাজে, হ্যাঁ একটু চালিয়ে দিও, বাট আমার বক্তব্য এটা। ঠিক আছে, তো এটা আমাদের জেনে রাখা দরকার। এবার কি, এটা বাদেও এবার আমাদের অনেকগুলো ডাইমেনশন হয়, অনেক কোয়ান্টিটি হয়, সেগুলো কিন্তু আমরা অতটা আর এখানে ডিটেলে যাব না, কারণ যেটা বললাম ফর্মুলাটা জানা আমাদের কাজ নয়। যখন আমরা কোয়েশ্চেন্স গুলো করতে যাব তখন আমি তোমাদের ফর্মুলা, যে কোয়েশ্চেন্স গুলো আমি এখানে করাবো সেগুলোতে আমি তোমাদের ফর্মুলা বলে দেবো, আর যেই কোয়েশ্চেন গুলো তোমরা বাড়িতে করবে তোমরা দেখে নেবে ফর্মুলাটা, যে ধরো কোথাও লেখা আছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, কোথাও লেখা আছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, মানে এই তো আমি ধরো একটা তোমার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো এখানে লেখা আছে আমার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ঠিক আছে, এই যে ইটা, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, মানে কোনো একটা কোয়েশ্চেনে তোমার লাগবে, তো তুমি চাপ নিও না, আমার বক্তব্য চাপ নিও না যদি ওখানে ডাইমেনশন নাও লেখা থাকে, কারণ মনে রাখবে আমরা ইউনিট ডাইমেনশনে যে পিওয়াইকিউ গুলো মানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন্স দেখবো, সেগুলো কিন্তু সেই স্টুডেন্টরা দিতে যায় যারা 11-12 একসাথে পড়েছে, তাই না, 11-12 পড়ে তারপর ওরা গেছে, তো তারা জানে সমস্ত কোয়ান্টিটি। তুমি সব 11 এর ফার্স্ট ক্লাসে, মানে 11 এর তুমি একদম ফার্স্টের দিকে আছো, তো তুমি সব কোয়ান্টিটি জানো না, সো দ্যাটস নট আ প্রবলেম। ঠিক আছে, তো এখানে আমার f = 6 পাই ইটা আর ভি, এটা হলো আমার ফর্মুলা। এইটা আমি তোমায় বলে দিতে পারি যে দেখো ভাই, এফটা হলো ফোর্স, ইটাটা হলো আমার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আরটা হলো রেডিয়াস, ভিটা হলো ভেলোসিটি। এবার ভাই তুমি বার করে নাও, এটা এবার তোমার দায়িত্ব। এই যে 6 পাই কিন্তু কনস্ট্যান্ট, একটা কথা বলে দিই, অল নিউমেরিক্যাল কনস্ট্যান্টস এখানে লিখে রাখছি, অল নিউমেরিক্যাল কনস্ট্যান্টস আর ডাইমেনশনলেস। নিউমেরিক্যাল কনস্ট্যান্ট যেগুলোই আছে, অল নিউমেরিক্যাল কনস্ট্যান্টস আর ডাইমেনশনলেস, তো সেটা আমরা মাথায় রেখে দেবো। তো আমি জাস্ট এটা একটা বার করে দেখিয়েছি যখন এটা লিখেই ফেলেছি। তাহলে এটা হচ্ছে f/6 পাই আর ভি, এই যে এটা মানে বাকিটা নিচে চলে আসলো, 6 পাই তো কোনো ডাইমেনশন নেই, এটা হলো mL/2, আর হলো রেডিয়াস তার মানে লেন্থ, আর ভি হলো LT-1, তো আমার হয়ে যাচ্ছে হলো এখানে LL কেটে গেল, তো হয়ে যাচ্ছে mL-1 T⁻⁻1। ঠিক আছে, তো এই হলো আমার মোটামুটি হিসাব যেগুলো আমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা ডাইরেক্টলি দেখবো ডাইমেনশনাল অ্যানালাইসিসের কি কি অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের কাজে লাগে। ঠিক আছে, দেখো ডাইমেনশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানতে হয়, এগুলো কিছু বেসিক ডাইমেনশনের ব্যাপার স্যাপার দেওয়া আছে। এই যে ডাইমেনশনাল অ্যানালাইসিস, তো ডাইমেনশনাল অ্যানালাইসিস ইজ দ্য প্র্যাকটিস অফ চেকিং রিলেশনস between physical quantities by identifying the dimensions of the physical quantities। এই যে it uses the fact that physical quantities added to or equated with each other must be expressed in terms of the same fundamental quantities। আচ্ছা, এক এক করে আমি আসি। সবার প্রথমে আসছি ইউজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, সবার প্রথমে আসছে ফার্স্ট পয়েন্ট। এটা কি বলেছে সবাই যদি খেয়াল করে দেখো, কি লেখা আছে দেখো, লেখা আছে চেকিং দ্য কারেক্টনেস অফ দ্য গিভেন ফিজিক্যাল রিলেশন। কোন ফিজিক্যাল রিলেশন কারেক্ট কিনা সেটা জাস্টিফাই করতে ডাইমেনশনাল অ্যানালিসিস কাজে লাগে। একটু এটা নিয়ে एग्जांपल দিয়ে দিই, চলো ছোট্ট করে এটার एग्जांपल्स দেখে নিই। এক মিনিট, ধরো এইটা, ধরো আমি তোমায় বলেছি f = mv²/r, এটা একটা দিয়েছি। আর ধরো আমি তোমায় বলেছি
এফ ইজ ইকালস টু এমভি স্কোয়ার বাই আর, আরেকটা দিয়েছি ধরো টি ইজ ইকালস টু 2 পাই রুট ওভার এল কিউব বাই জি। আমি বলেছি এদের মানে এরা ফর্মুলা কি কারেক্ট সেটা ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে চেক করো। সেটা কিরকম ভাবে করবে, তোমায় বলে দেবে। হ্যাঁ, তোমায় বলে দেবে যে এফটা তোমায় কি বোঝাচ্ছে, এফটা ফোর্স বোঝাচ্ছে, এমটা মাস বোঝাচ্ছে, ভিটা স্পিড বোঝাচ্ছে বা ভেলোসিটি বোঝাচ্ছে, যাই বলো। যেহেতু ডাইমেনশন বলছি তাই দুজনকে আমি সেমই ধরে নিচ্ছি, আর আটটা আবার বেসিক্যালি ডিসটেন্স বোঝাচ্ছে, এরকম বলে দেবে। এবার তোমায় চেক করতে বলবে ফর্মুলাটা কারেক্ট কিনা। তো কিভাবে করবে, করার প্রসেস খুব সিম্পল। দেখো, ডাইমেনশনাল ফর্মুলা অফ এলএইচএস, লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন মানে চেক করবে। এটা কত, ফোর্সের ডাইমেনশন তুমি জানো, mlt টু দি পাওয়ার -2 লিখে নাও। এবার লিখবে ডাইমেনশনাল ফর্মুলা অফ আরএইচএস, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন চেক করবে। এটা কত, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন দেখো m v স্কয়ার r, তো উপরে m v স্কয়ার তার মানে lt -1 এর মাথায় 2 বাই r হলো l। তো আলটিমেটলি কত হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে উপরে ml স্কয়ার t টু দি পাওয়ার -2 বাই l। তো একটা l কেটে গেল, হয়ে গেল ml t টু দি পাওয়ার -2। এই শাবাশ, এই দেখো মিলে গেল। তার মানে কারেক্ট ফর্মুলা, হয়ে গেল। তার মানে আমরা জাস্ট দুদিকে ডাইমেনশন চেক করলাম, চেক করে আমরা বুঝতে পারলাম ফর্মুলাটা কারেক্ট। একইভাবে যদি এটাই আমি দেখতে চাই, এটার ক্ষেত্রে কি করব, ধরো আমার এখানে বলে দিয়েছে টিটা হলো টাইম পিরিয়ড, তোমার ধরো লিখেছে এরকম টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম। এখন তুমি এটা ভাবতে বসো না বাবার এই পেন্ডুলাম কি জিনিস, অত যাই আসে না কি লেখা, আমার শুধু কোয়ান্টিটিটা দেখা নিয়ে কথা, টাইম পিরিয়ড, ব্যাস ওটাতেই আমার কাজ শেষ। এলটা কি, এলটা আমায় বলে দিয়েছে ধরো লেন্থ, এল আমায় বলে দিয়েছে লেন্থ, আর জিটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জিটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। তো এবার এটার যদি আমি ডাইমেনশন বার করতে যাই তাহলে কি হবে, যদি আমি ধরো ডাইমেনশনাল ফর্মুলা অফ এলএইচএস, বাঁ দিকের কত হবে শুধু টাইম পিরিয়ড টি, ডান দিকের কত হবে 2 পাই তো নেই, তো বাকিটার হলো এই যে ডাইমেনশনাল ফর্মুলা অফ আরএইচএস। তো এইদিকে দেখো এল কিউব আছে আর জি আছে, তো আমি লিখি এখানে এল কিউব, আর জি এর জন্য কত লিখবো, এল টি টু দি পাওয়ার -2, আর পুরোটার মাথায় হাফ, কারণ স্কোয়ার রুট আছে তো তুমি সেরকম ভাবেই পাওয়ার বসাবে। তো এটা হয়ে গেল এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার -2 উপরে আসলে টি স্কোয়ার, পাওয়ারে হাফ করলে এল টি। তো আমাকে দেখো এলএইচএস এর ডাইমেনশন আর আরএইচএস এর ডাইমেনশন মিললো না, তার মানে এই ফর্মুলাটা ইনকারেক্ট। আর একটা এক্সাম্পল দেখো, ধরো তোমায় দিয়েছে কাইনেটিক এনার্জি k ইজ ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, আর একটা দিয়েছে k ইজ ইকুয়ালস টু 1/5 mv স্কয়ার। আমাকে দুটোর ডাইমেনশন অ্যানালিসিস করতে বলেছে। তো আমি যদি করি, k টা আমার হলো কাইনেটিক এনার্জি, হ্যাঁ মানে গতিশক্তি, k টা হলো কাইনেটিক এনার্জি। তো আমরা এনার্জির ডাইমেনশন তো জানি, মনে রাখবে এনার্জির যা ডাইমেনশন সবার ডাইমেনশন সেম, ঠিক আছে। একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে কাইনেটিক এনার্জি, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এটা আমার এখানে লেখা আছে আগে থেকে, যে দেখো LT-1, এটা আমরা জানতাম স্পিড বাই ভেলোসিটি, শুধু ভেলোসিটি না, অরবিটাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি, বিভিন্ন ধরনের ভেলোসিটি তোমরা 11-12 এ পড়বে। তো তাদের সবার ডাইমেনশন কিন্তু এটা। আবার একইভাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ ফোর্স, যেমন টেনশন ফোর্স, নর্মাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাদের সবার ডাইমেনশন এটা ml টি টু দি পাওয়ার -2। আবার যখন তুমি দেখতে পাচ্ছ ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, এনার্জি, থার্মাল এনার্জি, বাইন্ডিং এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এনার্জি অফ ওয়ান ফোটন, মানে যে কোনো ধরনের এনার্জি ডাইমেনশনই কিন্তু এটা। এটা আমি বলতে চাইছি যে আমি একটা টার্ম জানি মানে ওই রিলেটেড টার্মগুলো সবার ডাইমেনশন কিন্তু এটা। আমি যখন এনার্জি ডাইমেনশন জানি ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, তার মানে কাইনেটিক এনার্জি ডাইমেনশনও কিন্তু হবে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা হলো আমাকে মাথায় রাখতে হবে। শুধু এইখানে একটা জিনিস, এখানে একটা এক্সেপশন আছে, সেটা আমি বলে রাখি, সেটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। সার্কুলার মোশন বলে একটা চ্যাপ্টার আসবে, সেখানে তোমরা সবাই পড়বে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটির কিন্তু যে ফর্মুলাটা হয় সেটা হয় v/r, মানে ভেলোসিটি বাই রেডিয়াস আর কি। তো ওর ডাইমেনশনটা হয়ে যায় t-1, এটা সার্কুলার মোশনে পড়বে। তো এটা একটা এক্সেপশন আছে, তুমি বলতে পারো যে স্যার এটা ভেলোসিটি হয়ে ডাইমেনশন ওটা না, হ্যাঁ আমি বলবো হ্যাঁ এটা ঠিক বলেছো, এটা ভেলোসিটি ওর ডাইমেনশন না, কিন্তু বাকি সব ভেলোসিটির কিন্তু এটা, ঠিক আছে। তো এইটা আর কি মাথায় রাখার জিনিস। তো সেই কারণে আর কি এখানে আমার যখন কাইনেটিক এনার্জি আছে আমায় বুঝে নিতে হবে আমার লেফট হ্যান্ড সাইডের যে ডাইমেনশন সেটা দাঁড়াচ্ছে হলো ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে।
আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কত দাঁড়াচ্ছে দেখো ওখানে হাফ আছে বাকি mv স্কয়ার তার মানে m আর ওটা হয়ে যাচ্ছে lt - 1 এর তার মানে হয়ে যাচ্ছে ml স্কয়ার t টু দি পাওয়ার -2 খেয়াল করে দেখো এখানেও সেম জিনিস হবে না 1/2 mv স্কয়ার 1/5 mv স্কয়ার দুটো ক্ষেত্রেই তো ডাইমেনশনালি কারেক্ট কারণ এখানেও তুমি k এর ডাইমেনশন বার করছো এখানেও mv স্কয়ারের ডাইমেনশন বার করছো কিন্তু আমাকে সবাই একটা কথা বলো এইটাই কারেক্ট ফর্মুলা তোমরা তো সবাই ক্লাস 9 এ কাইনেটিক এনার্জি পড়েছো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ছিল k = হাফ mv স্কয়ার কিন্তু এখানে লেখা আছে 1/5 mv স্কয়ার তাহলে অবভিয়াসলি এটা কারেক্ট ফর্মুলা নয় তাহলে যখন এটা কারেক্ট ফর্মুলা নয় তাহলে আমাকে কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস এটা বলতে পারছে না যে এটা কারেক্ট ফর্মুলা নয় সো ডাইমেনশনাল অ্যানালিসিস can't predict whether the formula is correct ও এটা বলতে পারছে না যে ফর্মুলাটা কারেক্ট কিনা নিউমেরিক্যালি ও ডাইমেনশনালি বলতে পারে ফর্মুলাটা কারেক্ট কিনা ডাইমেনশনস মিলছে কিনা সেটাও বলতে পারে কিন্তু সংখ্যাটাকেও কিন্তু বলতে পারে না মনে রাখবে সবাই নিউমেরিক্যাল ভ্যালু শুধুমাত্র numerical value can only be obtained from experiment ছাড়া ওই 1/2 হবে না স্যার 1/5 হবে ওটা ডাইমেনশনালি আমরা বলতে পারবো না এটা যেন মাথায় থাকে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আচ্ছা তো এই জিনিসটা তো আমরা বলে দিলাম তো এই পার্টটা আলোচনা করে নিলাম এরপর কি আসছে এরপর আসছে হলো এই ইউজটা যে ইউজটা এখানে দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বলছে খুব সোজা ভাষায় বলবো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলছে তুমি 5 কিলো আলুর সাথে 5 কিলো আপেল যোগ করতে পারবে না 5 কিলো আলু মিলেই 10 কিলো আলু হয় বা 5 কিলো আলু 10 কিলো আলু মিলেই 15 কিলো আলু হয় তুমি যদি ভাবো যে 5 কিলো আলু আর 5 কিলো আপেল যোগ করে দেবো হবে না তার মানে সেম টাইপের জিনিসের মধ্যেই যোগ আর বিয়োগ হয় অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ক্যান অনলি বি ডান বিটুইন সেম টাইপ অফ ডাইমেনশনস মাল্টিপ্লিকেশন ডিভিশনের কথা কিন্তু বলছি না আমি পার্টিকুলারলি বলছি অ্যাডিশন আর সাবট্রাকশনের কথা তো সেই হিসাবে দেখো যে the magnitude of physical quantities may be added together or subtracted from one another only if they have the same dimensions যদি সেম ডাইমেনশন থাকে তখনই একটা তাদেরকে যোগ বা বিয়োগ করা যাবে we can multiply or divide any physical quantity with the same or different dimensions তো এটাই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলছে তো এটার উপর কিছু কোশ্চেনস দেখে নি ছোট্ট করে দেখো এখানে আমার কাছে কিছু কোশ্চেন আমি অলরেডি লিখে রেখেছি যেমন ধরো এটা দিয়ে আমরা অনেক আননোন জিনিসের ডাইমেনশন বার করতে পারি যেমন দেয়া আছে ধরো v = a/b + t তো এটা তোমায় যদি বলে যে এর ডাইমেনশন বার করো আর বললো b এর ডাইমেনশন বার করো তো তুমি খেয়াল করে দেখো b এর সাথে t যোগ হয়েছে টিটা কি টাইম এটা বুঝতেই পারছো টিটা টাইম তার মানে b এর ডাইমেনশনও কত হতে হবে b এর ডাইমেনশনও হতে হবে টাইমের ডাইমেনশন b এর ডাইমেনশনও কত হতে হবে b এর ডাইমেনশন হতে হবে টাইমের ডাইমেনশন আচ্ছা v এর ডাইমেনশনটা কি হবে খেয়াল করে দেখো এইদিকে যার ডাইমেনশন থাকবে এইদিকেও সেম ডাইমেনশন থাকবে তার মানে আমার v এর ডাইমেনশন এইদিকে যা হবে এই পুরো ডাইমেনশনটা এইদিকে সেম হবে উপরে তো a আছে নিচে t আর t তার মানে নিচেও t হবে এই কেউ আবার কিন্তু ভেবো না যে এটা t মিলে নিচে 2t হয়ে যাবে ওটা কিন্তু হয় না সময় আর সময় যোগ করে সময়ই হয় মানে 2 গুণ সময় ওটা তো আমরা নরমাল যোগ করছি এটা তো আমি শুধু ডাইমেনশন লিখছি তো সময়ের ডাইমেনশন আর সময়ের ডাইমেনশন যোগ করে সময়ের ডাইমেনশনই থাকে এটা যেন মাথায় থাকে তো তার মানে এর ডাইমেনশনটা কি হয়ে যাবে v কত lt - 1 ইনটু t তাহলে হয়ে গেল কত এটা l তো এটা মানে এর ডাইমেনশন হয়ে গেল l তো এইভাবে আমরা কি হচ্ছে দুদিকে ডাইমেনশন মেলাচ্ছি কার সাথে কে যোগ আছে এই অনুসারে আমি বুঝতে পারছি কার সাথে কার ডাইমেনশন সেম হওয়া উচিত যেমন ধরো এই কোশ্চেনটা এখানে দিয়েছে এই যে এরকম ধরো এখানে আছে b এর ডাইমেনশন কত হবে বলো নিজেরাই বলো t স্কয়ারের সাথে যোগ হচ্ছে তার মানে b এর ডাইমেনশন হতে হবে t স্কয়ার এবার আর শুধুমাত্র t হলে হবে না যার সাথে যোগ হচ্ছে তার সাথে সেম ডাইমেনশন থাকতে হবে এবার এই দিকের আর এই দিকের ডাইমেনশন সেম তো এই দিকে হলো lt - 1 এর ডাইমেনশন আমি জানি না পাশে x আছে x মানে লেন্থ x কে আমরা লেন্থ বলে দিচ্ছি b + t স্কয়ার এর ডাইমেনশন তো t স্কয়ার হয়ে গেল দেখো এমনি বেরিয়ে আসবে l কেটে গেল তাহলে এটা এইদিকে গুণ হয়ে গেল তাহলে এর ডাইমেনশন হয়ে গেল হলো টাইমের ডাইমেনশন ব্যাস এভাবে দেখো কি সুন্দর জিনিসপত্র দেওয়া আছে আমি বার করে দিতে পারছি ধরো এই কোশ্চেনটা এইখানে আমাকে a আর b এর ডাইমেনশন বার করতে বলছে যেখানে আমাকে বলে দিয়েছে পিটা ভাই প্রেসার এটা বলে দেবে বাকিগুলো আর ভিটা হলো ভলিউম নে এবার বার কর এটা বলে দিয়েছে বললাম ঠিক আছে বার করে দেবো p এর সাথে a/b² যোগ হয়েছে না তার মানে p এর ডাইমেনশন
আর a বাই v স্কয়ারের ডাইমেনশন কি হবে স্যার সেম হবে, তার মানে a এর ডাইমেনশন কত হবে, p এর ডাইমেনশন আমি তো মনে রাখতে বলেছিলাম ml - 1 t - 2, v এর ডাইমেনশনও মনে রাখতে বলেছিলাম l কিউব, তো l কিউবের স্কয়ার করলে হয়ে যাবে l6, তাহলে এটা হয়ে গেল ml5 t টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল এর ডাইমেনশন। আচ্ছা b এর ডাইমেনশন কত হবে, b দেখো b v থেকে মাইনাস হয়েছে, তার মানে ভলিউম থেকে মাইনাস হয়েছে b, এই যে ভলিউম থেকে মাইনাস হয়েছে b, তার মানে ভলিউমেরও যা ডাইমেনশন b এরও তাই ডাইমেনশন, তাই b এর ডাইমেনশন হয়ে গেল হলো ভলিউমের ডাইমেনশন, তার মানে l কিউব। এবার পরীক্ষা অনেক সময় এক্সট্রা প্রশ্ন দিয়ে দিতে পারে এরকম যে ab এর ডাইমেনশন বলো, তখন আমি কি করে দেবো, দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, ml5 t টু দি পাওয়ার -2 ইন্টু l কিউব হয়ে গেল ml8 t টু দি পাওয়ার -2। তোমার অনেক সময় বলতে পারে যে ab এর মাথায় -2 আছে, এর ডাইমেনশন কত হবে, তো কোনো চাপের ব্যাপার না, তুমি ml8 t -2 তাহলে হয়ে গেল m-2 l-16 t টু দি পাওয়ার 4। মানে আমার বক্তব্য যেমন থাকবে তারপর বার করে দিতে পারবো। অনেক সময় কি বলতে পারে, ধরো এই প্রশ্নটাকে আমি মডিফিকেশন করে দেখাচ্ছি যে ab এর ডাইমেনশন আছে m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y আর t টু দি পাওয়ার z, বললো x প্লাস y প্লাস মড z কত, তার মানে কিছুই না, তোমাকে ab এর ডাইমেনশন বার করতে হবে, দেখো তুমি অলরেডি বার করে নিয়েছো, এবার তুমি এটার সাথে এটাকে কি করবে, কম্পেয়ার করবে। তুমি যদি এই দুটোকে কম্পেয়ার করে নাও তাহলে দেখো তুমি বুঝতে পারবে যে x হয়ে যাচ্ছে স্যার 1, y হয়ে যাচ্ছে 8 আর z হয়ে যাচ্ছে -2, তাহলে আমার এটা কত হয়ে যাবে স্যার 1 প্লাস 8 প্লাস 2, তাহলে হয়ে গেল 11, অঙ্ক শেষ। শেষ। তার মানে আমাকে এই প্রশ্ন দিয়ে যেরকম ভাবে খেলুক আমরাও খেলে দেবো, আমাদের সাথে খেলতে আসলে আমরাও পুরো খেলা হবে বলে দেবো, খেলা আমরাও খেলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা এরপর আসছে এইটা, এটার ক্ষেত্রে আমাকে বলেছে এবিসি এর ডাইমেনশন বার করো, আমি বলবো কোনো ব্যাপারই না, বলেছে এ বার করো, বি বার করো, সি বার করো, তোমরা নিজেরা সবাই চেষ্টা করো, ভিডিও পজ করে তারপর দেখবে আমি ঠিক করেছি কিনা বা তোমরা ঠিক করেছো কিনা। আচ্ছা তো এবার এখানে কি হচ্ছে, x এটি কিউব এইগুলো আলাদা আলাদা টার্ম, তার মানে এদের সবার ডাইমেনশন গুলো কি হবে, সেম হবে, তার মানে x এর যা ডাইমেনশন যেটা হলো লেন্থ সেটাই এটি কিউবের ডাইমেনশন হবে, তার মানে a ইনটু টি কিউব, তাহলে আমার এর ডাইমেনশন কত হবে l t টু দি পাওয়ার -3। একইভাবে x এর যা ডাইমেনশন সেটাই হবে আমার b বাই x কিউবের ডাইমেনশন, তার মানে b এর ডাইমেনশন হবে এটা উপরে চলে যাবে, তার মানে l টু দি পাওয়ার 4। একইভাবে cf স্কয়ার, f টা কি, f টা হলো ফোর্স, তো আবারও এখানে x এর যা ডাইমেনশন হবে c এর ডাইমেনশন ইনটু ml t টু দি পাওয়ার -2 এর স্কয়ার, তার মানে c এর ডাইমেনশন কত হবে l বাই m স্কয়ার l স্কয়ার t টু দি পাওয়ার -4, তাহলে m টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার -2 l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার 4। নাও এবার যদি তোমাকে আবার এরকম কোশ্চেন দিয়ে দেয়, বলে এবিসি হলো mx ly tz, এবার xyz বলো, তো গুণ করে দেবে পরপর ডাইমেনশন গুলো, ব্যাস। তার মানে এটাই হলো আমার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, আর এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার যে জিনিসটা আসছে সেখানে হলো আরেকটা জিনিস, সেটা হলো আমাদের অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল মনে রাখবে ডাইমেনশনলেস, এটা আমরা একটু আগেই দেখেছি, অ্যাঙ্গেল কিন্তু ডাইমেনশনলেস, তো তার মানে আমাকে মনে রাখতে হবে, আমাকে যদি কখনো এরকম দেয় সাইন থিটা, তো মনে রাখতে হবে ভেতরে যে পার্টটাই আছে দ্যাট ইজ ডাইমেনশনলেস। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমাকে দিয়েছে সাইন অফ ax স্কয়ার প্লাস b ইনটু f প্লাস c, আমাকে এবিসি এর ডাইমেনশন বার করতে দিয়েছে, x হলো ডিসটেন্স আর f হলো ফোর্স, তো আমাকে মনে রাখতে হবে ওকে, তার মানে a ইনটু x স্কয়ার মানে l স্কয়ার, ব্যাপারটা পুরোটা ডাইমেনশনলেস, তার মানে এর ডাইমেনশনকে ঠিক হতে হবে কত, l টু দি পাওয়ার -2, এটা এদিকে গেলে উল্টে যাবে। আচ্ছা b ইনটু f, তার মানে এটাও ডাইমেনশনলেস, f এর ডাইমেনশন যা হবে তার উল্টো, তার মানে হয়ে গেল ml t টু দি পাওয়ার -2, তার মানে m - 1 l - 1 t স্কয়ার। দেখো f এর ডাইমেনশন ঠিক উল্টো ছিল, m l t টু দি পাওয়ার -2, আমি সবার আগে মাইনাস বসিয়ে দিয়েছি, উল্টে গেল। আচ্ছা c এর ডাইমেনশন কত, c ডাইমেনশনলেস, c এর কোনো ডাইমেনশন নেই, বা ডাইমেনশনলেসকে আমরা এভাবে লিখতে পারি m0 l0 t0, বোঝা গেল। তার মানে ভেতরে যা থাকবে তার ক্ষেত্রে কোনো ডাইমেনশন থাকবে না। শুধু এটা না, ধরো e টু দি পাওয়ার, এর পাওয়ারে কিছু আছে,
এই পাওয়ারটাও কিন্তু আমার ডাইমেনশনলেস। ইভেন ধরো লগের ভেতরে কিছু আছে, এটাও কিন্তু ডাইমেনশনলেস। তাই জন্য কোনো টার্ম যদি এখানে থাকে তো তোমায় বুঝে নিতে হবে যে এই টার্মটা বলছে ওটা ডাইমেনশনলেস। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো এইটা বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা এবিসি ইন দ্য ইকুয়েশন এত, ওয়্যার ওয়াই ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তোমায় বলে দিয়েছে, তোমায় এখানে বলে দিয়েছে যে ওয়াইটা ডিসপ্লেসমেন্ট আর টি ইজ দ্য টাইম এন্ড এক্স ইজ দ্য ডিস্টেন্স। তো দেখো ওয়াই যেহেতু ডিস্টেন্স, তার মানে এই পুরো টার্মটার তো কোনো ডাইমেনশন নেই, sin bt মাইনাস cx, তার মানে y এর ডাইমেনশনটাকে এর ডাইমেনশন হতে হবে। তো দেখো এখানে নিশ্চয়ই দেওয়া আছে এই যে y এর ডাইমেনশন l, এর ডাইমেনশন l হয়ে গেল। এবার ভেতরে ডাইমেনশন লেস, তার মানে bt টা এবার ভালো করে দেখো, তার মানে যে bt আছে এটাও ডাইমেনশন লেস হবে। দুটো ডাইমেনশন লেস জিনিসেরই তো বিয়োগ হবে, এটাও ডাইমেনশন লেস হবে। তাহলে আমি এখানে বলতে পারি এই যে bt এটারও ডাইমেনশন লেস, এটা ডাইমেনশন লেস হলে যদি এটা স্মল টি টা হয় হলো আমার টাইম, তাহলে এই যে b ইনটু টি হলো m0 l0 t0, ওটা ওইদিকে চলে গেল, তাহলে b এর ডাইমেনশন t টু দি পাওয়ার -1। একইভাবে c এর ডাইমেনশন কত হবে, লেন্থের সাথে গুণ হচ্ছে, তার মানে পুরো টোটাল এই যে c ইনটু x মিলে ডাইমেনশন থাকবে না, তাহলে c এর ডাইমেনশনটা কত হবে, l টা ওইদিকে চলে গেল, তাই জন্য হয়ে গেল l -1। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি ডাইমেনশনলেস জিনিসপত্র বলে দিতে পারি। ঠিক আছে, ইভেন তোমার ই বা লগ এর মধ্যেও কিছু দিলে তুমি একইভাবে করতে পারো। ধরো এরকম দিয়েছে p p নট e টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স বাই ভি। তোমায় বললো পি নটের ডাইমেনশন কত, তোমায় বললো বিটার ডাইমেনশন কত, এবং তোমায় এটা বলে দিল পিটা হলো পাওয়ার, এক্সটা হলো ডিস্টেন্স, আর ভিটা হলো স্পিড। ঠিক আছে, তোমার এটা ডাইমেনশন। তো তুমি সবার আগে বুঝতে পারছো ভাই এই পুরো জায়গাটা তো ডাইমেনশনলেস, তাহলে পি এর ডাইমেনশন তাই পি নটের ডাইমেনশন। তো পাওয়ারের ডাইমেনশন যা ছিল আমি এখানটা বসিয়ে দেবো। পাওয়ারের ডাইমেনশন ছিল ml স্কয়ার টি টু দি পাওয়ার -3, দেখবে ওখানটা লিখে রেখেছিলাম। বিটার ডাইমেনশন কত, এই পুরো জিনিসটা ডাইমেনশনলেস হতে হয়, তার মানে বিটার ডাইমেনশন ইনটু l বাই lt -1 ইজ ইকুয়ালস টু কত, m0 l0 t0। তো l কেটে গেল, t -1 ওদিকে চলে গেল, তার মানে বিটার ডাইমেনশন হবে হলো t -1। এটাই অ্যান্সার, এটা বিটা এটা পি নট। এভাবে তোমার যা দেবে তুমি ইজিলি বার করতে পারবে। ওকে, তো চলো যেরকমটা বলছিলাম, তো আমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের দুটো জিনিস, দুটো ইউজ দেখে নিলাম। একটা হলো আমরা একটা ফর্মুলা কতটা কারেক্ট সেটা আমরা জানতে পারছি, আরেকটা জিনিস আমরা কি জানতে পারছি, আরেকটা জিনিস আমরা জানতে পারছি হলো যে ফর্মুলাটায় যে আননোন টার্মস গুলো আছে তাদের ডাইমেনশন আমরা বার করতে পারছি বাই ইউজিং প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। তার বিভিন্ন এক্সাম্পলস এবং যে যে কটা কেস আমাদের পরীক্ষায় আসতে পারে সেই সব কটা কেস আমরা দেখে নিয়েছি। এবার এটা দিয়ে আরেকটা জিনিসও বার করা যায়, সেটা হলো এইটা, যে আমরা চাইলে কোনো ফর্মুলাকে ডিরাইভও করতে পারি। দেখো এখানে একটা ইউজ লেখা আছে যে আমরা চাইলে এখানে we can deduce also, deducing relations among the physical quantities, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশন আমরা বার করতে পারি। কিরকম, ধরো একটা একদম ডাইরেক্ট অঙ্ক দিয়ে আমরা দেখবো এটা। এই ধরো আমি কিছু অঙ্ক তোমাদের জন্য লিখে রেখেছি এখানে। ধরো এইটা বলেছে টাইম পিরিয়ড অফ স্প্রিং ব্যালেন্স সিস্টেম ডিপেন্ডস অন মাস। টাইম পিরিয়ড অফ স্প্রিং ব্যালেন্স সিস্টেম এত ভাবার দরকারই নেই, টাইম পিরিয়ড, জাস্ট ফোকাস অন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, আর কিচ্ছু পড়ে তোমার এই চ্যাপ্টারে লাভ নেই। তো টাইম পিরিয়ড অফ স্প্রিং ব্যালেন্স সিস্টেম ডিপেন্ডস অন মাস অফ দ্য ব্লক, spring constant k and spring constant k of the spring and acceleration due to gravity g। তার মানে শুধুমাত্র ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর দিকে মন দাও। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে তোমরা জানো টাইম, এটা কার কার উপর ডিপেন্ড করছে, বলছে মাসের উপর ডিপেন্ড করছে m, আর কার উপর ডিপেন্ড করছে বলছে স্প্রিং কনস্ট্যান্ট k। স্যার স্প্রিং কনস্ট্যান্টটা কি লিখে দিচ্ছি, সেটা জানা তো তোমার কাজ না, সেটা বলা আমার কাজ তোমাকে, কারণ এখন তোমার এটা জানা কাজই নয়, তোমার ডাইমেনশন নিয়ে কাজ। আমি তোমাকে নাও এখানে বলে দিলাম স্প্রিং কনস্ট্যান্ট কেটা হলো ফোর্স বাই লেন্থ, নাও এই হেল্পটা আমি তোমায় করে দিলাম। এবার তোমার কাজ কি, ওকে স্যার ফোর্স বাই লেন্থ, বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন, বাকি আমি বার করে নিচ্ছি। এটা ml t টু দি পাওয়ার -2 আর এটা হলো l, তাহলে এটা হয়ে গেল mt টু দি পাওয়ার -2। ব্যাস, এটা হলো তোমার কাজ, যে আমি স্যার স্প্রিং কনস্ট্যান্টটা বার করে দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার এখান থেকে কিন্তু আমরা বাকি কোয়েশ্চেনটা করতে পারবো। ওকে, তো যেটা আমি বলছিলাম
যে তার মানে আমাদের কোন দিকে ফোকাস করতে হবে, আমাদের শুধুমাত্র ফোকাস করতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর দিকে। এখানে আমি টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি, টাইম লিখে দিয়েছি। এখানে আমি মাস দেখতে পাচ্ছি, মাস লিখে দিয়েছি। এখানে আমি স্প্রিং কনস্ট্যান্ট কে দেখতে পাচ্ছি, লিখে দিয়েছি। আর কি বললাম, কেটা জানা তোর দায়িত্ব নয় বা তোমাদের দায়িত্ব নয়, কেটা তোদেরকে বলা আমার দায়িত্ব। তো সেই কারণে আমি এখানে স্প্রিং কনস্ট্যান্টের জায়গায় এই ভ্যালুটা দিয়ে দিলাম, মানে ডাইমেনশনটা দিয়ে দিলাম। তবে আমার বক্তব্য কিন্তু যে ডাইমেনশনটা আই উইল নট গিভ ইউ, ডাইমেনশন ইউ হ্যাভ টু ক্যালকুলেট বাই ইয়োরসেলফ, আই উইল গিভ ইউ দ্য ফর্মুলা অনলি। তো সেটা যেন তোমাদের সবার মাথায় থাকে। নেক্সট কামস অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা জি বলতে পারি। ওকে স্যার, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা কি একটু ভাবো। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন আছে, তার মানে এটা তোমাদের বুঝে যাওয়া উচিত যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে ডাইমেনশনটা সেটা হবে lt টু দি পাওয়ার -2। ওকে, তো lt টু দি পাওয়ার -2 কিন্তু ওর ডাইমেনশনটা হবে। এবার আমাকে কি বলেছে, এই ধরনের কোয়েশ্চেন্সে কি হয় যে বলছে একটা কোয়ান্টিটি যে টাইম পিরিয়ড এদের উপর কিভাবে ডিপেন্ড করছে। তো আমি এটা কিভাবে বার করব, জাস্ট সিম্পলি লিখে দেবে প্রপোর্শনাল দিয়ে। আমি তো জানি না কিভাবে ডিপেন্ড করছে, তো x y z আমি ধরে নিলাম এভাবে ডিপেন্ড করছে। এবার কি, যেহেতু দ্য ফর্মুলা শুড বি ডিমেনশনালি কারেক্ট, আমরা লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনকে ইকুয়াল করে দেবো। তো এর ডাইমেনশন কি হয়ে যাবে, এর ডাইমেনশন হয়ে গেল t ইকুয়াল, এর ডাইমেনশনটা কি হয়ে যাবে, এটা হয়ে গেল মাস, আমরা জানি মাসের ডাইমেনশন। আচ্ছা, তারপর আসছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টের ডাইমেনশন কত আছে দেখে নাও, mt টু দি পাওয়ার -2 নিজে বার করবে, ফর্মুলা তোমার কাছে প্রোভাইডেড থাকবে। তো হয়ে যাচ্ছে হলো mt টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার y, আর g অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির হলো lt টু দি পাওয়ার -2 z। নেক্সট কাজ কি, নেক্সট কাজ কিন্তু আমার জাস্ট একটা ছোট্ট কম্প্যারিজন। দেখো m এর পাওয়ার এখানে আছে x, এখানে আছে y, যেহেতু পাওয়ার মাল্টিপ্লাই মানে নাম্বার মানে জিনিসটা মাল্টিপ্লাই হলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যায় তাই করে দিয়েছি। তারপর আসছে l, l এর পাওয়ারে আসছে হলো z, আর যে t আছে t এর পাওয়ারে আসছে -2y -2z, -2y -2z হয়ে গেল। তো এই গেল আমার ব্যাপার। এবার আমি কি করব, দুদিককে কম্পেয়ার করে দেবো জাস্ট। এখানে দেখো এখানে কোনো মাসের টার্ম আছে নেই, তাহলে আমি লিখতে পারি x + y = 0। আচ্ছা, এখানে লেন্থের টার্ম z আছে, এখানে লেন্থের কোনো টার্ম আছে নেই, তার মানে আমি z = লিখে দেবো 0। আচ্ছা, এখানে t এর টার্ম আছে -2y -2z, এখানে t এর কোনো টার্ম আছে 1। ব্যাস, এবার আমরা জাস্ট আপনার দুদিকটা কি করলাম, কম্পেয়ার করে দিলাম। তো দেখো এখান থেকে বুঝতে পারছি x = -y, খুব ভালো। এখান থেকে z 0 হয়ে গেছে, এই যে z 0 পেয়ে গেছি আমি, তার মানে -2y হয়ে যাচ্ছে 1, তাহলে y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে -1/2, ওটাই বসিয়ে দেবো, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 1/2, তাহলে x 1/2 y -1/2 z হলো 0। তাহলে আমার ফাইনাল রেজাল্টে আমি কি লিখবো, ফাইনাল রেজাল্টে আমি লিখবো যে t প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x, তার মানে দিয়ে দেবো হলো 1/2, তারপর k টু দি পাওয়ার y, তার মানে k টু দি পাওয়ার -1/2, আর g টু দি পাওয়ার 0, তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর ম্যাটারই করে না টাইম পিরিয়ড। তার মানে আমি লিখতে পারি কি ব্যাপারটাকে এরকম, দেখো তো √m/k। আশা করি সবাই এতটুকু ম্যাথস জানো যে এটা আমরা বুঝতে পারছি, যেহেতু হাফ আছে তাই জন্য m এর মাথায় আমি রুট দিয়ে দিয়েছি, যেহেতু k এর মাথায় -1/2 আছে তাই জন্য আমি কেটাকে রুটের মধ্যে ঢুকিয়ে নিচে বসিয়ে দিয়েছি। এত অবধি কিন্তু আমরা বার করতে পারি। তার মানে আমি এটা কি করলাম, আমি টাইম পিরিয়ড এদের উপর কিভাবে ডিপেন্ড করে তার ফর্মুলা বার করে দিলাম। এরকম ভাবে যে কোনো কোয়ান্টিটি, ধরো তোমায় বললো আমি বার করতে চাই এনার্জি, ফোর্স, ভেলোসিটি এদের মধ্যে, তো সেটাও তুমি বার করতে পারো। মানে তোমার কাছে যে কোনো, তোমায় বললো এই কোয়ান্টিটি এদের উপর কিভাবে ডিপেন্ড করছে, তুমি কিন্তু একই প্রসেসে করতে পারো। বাঁ দিকে তাকে লিখবে যার উপর মানে যার বার করতে হবে, ডান দিকে তাদেরকে লিখবে যাদের উপর ডিপেন্ডেন্সিটা বার করতে হবে, এবং পাওয়ারে xyz লিখে এভাবে আমরা ডিমেনশন কম্পেয়ার করে কিন্তু আমরা আমাদের রেজাল্ট বার করতে পারবো। এবং এখানে কেউ যদি মনে করে স্যার আমি ইকুয়ালস টু দিতে পারবো না প্রপোর্শনালিটি সাইন থেকে, আমার উত্তর হবে একটু আগেই কি বললাম, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট কি আমরা ডিমেনশনাল অ্যানালিসিস থেকে বার করতে পারি না, ওটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়। তুমি চাইলে ম্যাক্সিমাম তুমি এরকম c বলে দিয়ে √m/k লিখতে পারো, যেখানে তুমি বলতে পারো যে c-টা কি হয়, c-টা কনস্ট্যান্ট, যেটা আমি এক্সপেরিমেন্ট থেকে বার করতে পারবো, ডাইমেনশন আমাকে সেই ক্ষমতা দেয়নি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের এই কোয়েশ্চেন্স গুলোকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে পরের কোয়েশ্চেনটা দেখে নিই, দেখা যাক। তো পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, পরের কোয়েশ্চেনটা আমাদেরকে বলছে হলো সাপোজ ইট হ্যাজ অবজার্ভড দ্যাট ভেলোসিটি অফ রিপেল ওয়েভস প্রডিউসড বাই ওয়াটার। ভেলোসিটি অফ রিপেল ওয়েভস, স্যার ভেলোসিটি অফ রিপেল ওয়েভসটা কি জিনিস, কি যায় আসে, আমার বক্তব্য কি যায় আসে ভেলোসিটি অফ রিপেল ওয়েভস কি জিনিস। আমি কি বলেছি, এই চ্যাপ্টারে যেটা তোমার মেইনলি লাগবে সেটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটিটা, কোথা থেকে আসছে, কেন আসছে, ফর্মুলা কি, এসব আমাদের কিচ্ছু লাগবে না। ভেলোসিটি এই টার্মটার দিকে আমাকে হলো মন দিতে হবে। ওকে, ভেলোসিটি এই শব্দটা বলেছে, অ্যান্ড
দেন ডিপেন্ডস অন সারফেস টেনশন, তার মানে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার দিকে আমাকে মাথা রাখতে হবে, অফ দ্য ওয়াটার, ডেন্সিটি রো অফ দ্য ওয়াটার অ্যান্ড ওয়েভলেন্থ ল্যামডা ডিরাইভ দ্য এক্সপ্রেশন। তার মানে ভেলোসিটি ডিপেন্ডেন্সি বার করতে হবে বাকি তিনটের উপর। তার মানে ভি প্রপোর্শনাল টু সারফেস টেনশনকে টি দিয়ে লিখেছে, আমি জানি না কত পাওয়ার, তো আমি এক্স ধরে নিই, যেভাবে আগের কোয়েশ্চেনটা করলাম একইভাবে এই কোয়েশ্চেনটাও হবে। ডেন্সিটি অফ ওয়াটার তার মানে রো দিয়ে পাওয়ারে ওয়াই লিখে দিই, অ্যান্ড ওয়েভলেন্থ ল্যামডা দিয়ে পাওয়ারে জেড লিখে দিই। এবার যেটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি সারফেস টেনশনের ডাইমেনশন জানি না, সেটা হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু স্যার ভেলোসিটি অফ রিপেল ওয়েভ কি, ভাবার দরকারই নেই। কি বলেছি, ভাবার দরকারই নেই, যতটুকু বলেছি ততটুকু জানলেই তোমাদের এই চ্যাপ্টারের কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, এবং তার প্রমাণ তোমরা যখন নিজেরা বাড়িতে করতে যাবে তখনই বুঝতে পারবে। ঠিক আছে, তো যদি আজকে সেখানে দেখি আমি, ধরো এইখানে আমার আসছে হলো সারফেস টেনশন, আমি তোমায় ফর্মুলা লিখে দিচ্ছি। সারফেস টেনশনের ফর্মুলা হলো ফোর্স বাই লেন্থ, এটা আমি তোমায় বলে দিলাম। এর পরের কাজটা কিন্তু ভাই এবার তোমার হওয়ার কথা, যে স্যার আচ্ছা আপনি বলে দিয়েছেন, তার মানে সারফেস টেনশনের ডাইমেনশনটা আমি লিখে দিতে পারি ml t টু দি পাওয়ার -2 বাই লেন্থটা আমি লিখে দিতে পারি l, তার মানে এটা হয়ে গেল স্যার mt টু দি পাওয়ার -1 বললাম একদম। তাহলে এবার বাকিটা করে ফেলো, তো এর ডাইমেনশন lt -1 ইকুয়ালস টু সারফেস টেনশনের ডাইমেনশন হয়ে গেল mt টু দি পাওয়ার -2 x, রো এর ডাইমেনশন আমাদের মাথায় রাখা উচিত, আমি আগেই বলেছি। আর ল্যামডা, ল্যামডা কি ওয়েভ লেন্থ, একটা লেন্থ, তো তার মানে ল্যামডা ডাইমেনশনে কত হবে l, তো l টু দি পাওয়ার z। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হলো lt ইনভার্স is equals to m to the power x plus y, l to the power -3y plus z আর t to the power -2x। ব্যাস এই হচ্ছে আমার হিসাব। এবং এখান থেকে আরেকটু যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি বুঝতে পারছি x plus y এর ভ্যালু আসছে 0, -3y plus z এর ভ্যালু আসছে 1 আর -2x এর ভ্যালু আসছে -1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x এর ভ্যালু হাফ, x এর হাফটা বসিয়ে দিলে y এর ভ্যালু চলে আসছে -1/2, y যদি -1/2 বসিয়ে দিই তাহলে আমার z এর ভ্যালু আসছে হলো, এটা হচ্ছে 1, এটা +3/2 তার মানে -1/2। ঠিক আছে, তাহলে আমি রিলেশনটা কি লিখবো, রিলেশনটা লিখবো হলো সারফেস ভেলোসিটি, তো লিখবো ভেলোসিটি প্রপোর্শনাল টু সারফেস টেনশন টু দি পাওয়ার x, x এর ভ্যালু দেখো কত এসছে, x এর ভ্যালু এসছে হাফ, তার মানে সারফেস টেনশন টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তারপরে আবার দেখো রো এর ভ্যালু কত এসছে -1/2, আর দেখো ল্যামডার ভ্যালু কত এসছে, ওটাও -1/2 কারণ z ও -1/2, তার মানে আমি বলতে পারি এটা √t বাই রো ল্যামডা। ব্যাস, হ্যাঁ এবার কেউ কনস্ট্যান্টে লিখতে চাইলে তোমরা জানো যে আপনি একটা c দিয়ে দিতে পারেন, কারণ আমরা কনস্ট্যান্টের ভ্যালু ডাইমেনশন অ্যানালিসিস থেকে বার করতে পারি না। তো এই হলো আমার ফাইনাল রেজাল্ট, আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমার ফিজিক্যাল কোয়ান্টিটির উপর মন দেওয়া বেশি দরকার, রাদার বাকি কোয়েশ্চেনে কি সব ভিং ভাং চুং ছাং কি বলছে ওসব আমার দেখার কোনো দরকার নেই, তো এতটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, চলো এবার আমরা দেখে নেবো এর পরের কোয়েশ্চেন। ওকে, তো এবার এই কোয়েশ্চেনটা কি বলেছে, সাপোজ ফোর্স টাইম ভেলোসিটি আর অ্যাজিউম টু বি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দেন এক্সপ্রেস মাস ইন টার্মস অফ ফোর্স টাইম এন্ড ভেলোসিটি। তো এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ যে টাইপের কোয়েশ্চেন্স গুলো করছিলাম সেখানে আমাদের যেটা বলা ছিল যে আমাদের ডাইমেনশন, যে একটা টার্মের উপর অন্য টার্মগুলো কিভাবে ডিপেন্ড করছে সেটা আমাদের বার করতে হতো থ্রু ডাইমেনশনাল অ্যানালিসিস। এবার কি এই কোয়েশ্চেনটা আলাদা কিছু বলেছে, কিচ্ছু আলাদা বলেনি, তোমায় বলেছে যে ফোর্স টাইম আর ভেলোসিটিকে তুমি ফান্ডামেন্টাল ধরে নাও। ওরা তো ফান্ডামেন্টাল না, ওরা তো ডিরাইভড, বাট স্টিল বলেছে তুমি ফান্ডামেন্টাল ধরে নাও। এবার বলছে ফান্ডামেন্টাল ধরে নেওয়ার পর এক্সপ্রেস মাস ইন টার্মস অফ এফটিভি, তারপরে তোমার মাস এদের উপর কিভাবে ডিপেন্ডেন্ট এটা বার করতে হবে। মানে এটা কোনো আলাদা কোয়েশ্চেন না, ওই একই কোয়েশ্চেন যে তোমাকে এটা বার করতে হবে যে ভাই মাস ফোর্সের কত নম্বর পাওয়ার, আমার টাইমের কত পাওয়ার আর ভেলোসিটির কত পাওয়ার দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। মানে এইভাবেই করতে হয়, মানে একই কনসেপ্ট, কোনো আলাদা কনসেপ্ট নয়। তার মানে এটাকে যদি আমি করার চেষ্টা করি কি হবে, দেখো এর ডাইমেনশন হলো m, ফোর্সের ডাইমেনশন আমরা জানি mlt টু দি পাওয়ার -2 x, আমার যে টাইমের ডাইমেনশন তো t থাকছে, ভেলোসিটির ডাইমেনশন থাকছে lt -1 z। তো আমি যদি এইদিকে করি তাহলে এটা হয়ে যাচ্ছে m, এইদিকে যদি লিখি তার মানে m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার x প্লাস z আর t টু দি পাওয়ার -2x প্লাস y মাইনাস z হয়ে গেল। তো এখান থেকে যদি আমি দুদিকে কম্পেয়ার করি তাহলে আমার x এর ভ্যালু দেখো চলে আসছে 1 ইজিলি, l নেই এখানে, তার মানে x প্লাস z ইজ ইকুয়ালস টু 0, তার মানে z হয়ে যাচ্ছে -x, তার মানে -1 আর -2x প্লাস y মাইনাস z ইজ ইকুয়ালস টু 0, কারণ এদিকে t ও নেই। তো আমার এদিকে x এর ভ্যালু পেয়ে গেছি 1 আর এটা 1 হয়ে গিয়ে এটা y হয়ে যাচ্ছে হলো 1। তার মানে আমি কিভাবে লিখবো যে মাস প্রপোর্শনাল টু f টু দি পাওয়ার x, x এর ভ্যালু 1
টি টু দি পাওয়ার ওয়াই আর ভি টু দি পাওয়ার -1। তারপরে আমি লিখতে পারি মাসের ডাইমেনশন এফ টি বাই ভি, এভাবে বা এরকমও লেখা যায় এফ টি ভি ইনভার্স। নাও তো এদেরকে ফান্ডামেন্টাল ধরে আমি মাসের ডাইমেনশন এদের দিয়ে বার করে দিয়েছি, একই কনসেপ্ট। একটা এবার তোমরাও করার চেষ্টা করো, দেখো এই কোয়েশ্চেনটা নিজেরা করার চেষ্টা করো, আগে চেষ্টা করো না তারপর আমারটা দেখবে। বলেছে এক্সপ্রেস এনার্জি ইন টার্মস অফ ফোর্স, অ্যাক্সেলারেশন এন্ড টাইম। একই বক্তব্য, চলো ভাই ধরে নি এনার্জি প্রপোর্শনাল টু ফোর্স টু দি পাওয়ার এক্স, অ্যাক্সেলারেশন টু দি পাওয়ার ওয়াই আর টাইম টু দি পাওয়ার জেড। এনার্জি ডাইমেনশন আমরা জানি ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 ইজিক্যালস টু ml টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স। অ্যাক্সেলারেশন যেটা আছে সেটা হলো l টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার ওয়াই, আর যে আমার টাইম আছে টাইমের জন্য টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার জেড। তাহলে এটা কত হয়ে যাচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, এদিকে কত হচ্ছে m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার x প্লাস y, টি টু দি পাওয়ার -2x -2y প্লাস z। ঠিক আছে, তার মানে 1 ইজিক্যালস টু x, কম্পেয়ার করলে 2 ইজিক্যালস টু x প্লাস y, x এর ভ্যালু যেহেতু আবার 1 আছে তো আমার y এর ভ্যালু হয়ে যাবে 1, আর এখানে -2 ইজিক্যালস টু -2 ইন্টু 1 -2 ইন্টু 1 প্লাস z, তাহলে এটা -4, তাহলে z হয়ে যাচ্ছে 2। ব্যাস, তাহলে এখান থেকে আমি লিখে দেবো যে এনার্জির ডাইমেনশনটা কি হবে, যদি আমি বার করতে গেছি ফোর্স, অ্যাক্সেলারেশন আর টাইম দিয়ে, তার মানে f, কারণ ওর পাওয়ারে কিছু নেই, অ্যাক্সেলারেশনের পাওয়ারে y a, আর এখানে টাইম পিরিয়ড এর পাওয়ারে 2 f at স্কয়ার। এটা হলো অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো যে একইভাবে আমরা এই কোয়েশ্চেনটা করে ফেললাম। এবার চলো একটা নতুন ধরনের কোয়েশ্চেন তোমাদের দেখাই। অলমোস্ট আমাদের কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস শেষ হয়ে এসেছে, এটা জাস্ট একটা নতুন ধরনের কোয়েশ্চেন, আজকাল এরকম কোয়েশ্চেনও দেখা যাচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বলছে আগে একটু ভালোভাবে পড়ি। একটা কোয়েশ্চেন আমি করবো, একটা কোয়েশ্চেন তোমরা করার চেষ্টা করবে, তাহলেই শিখে যাবে। কি বলেছে দেখো প্রশ্নটায় বলেছে ইন এ হাইপোথেটিক্যাল সিস্টেম, মানে হাইপোথেটিক্যাল মানে ধরে নিই এরকম একটা সিস্টেম আছে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না, আমরা ধরে নিচ্ছি। ইফ 1 ইউনিট মাসকে বলছে 5 কেজি, আমরা 1 ইউনিট মাস বলতে আমরা এসআইতে 1 কেজি বলি, সিজিএস এ আমরা 1 গ্রাম বলি, কিন্তু এখানে বলেছে ধরে নাও 1 ইউনিট মাসটা 5 কেজি, 1 ইউনিট লেন্থটা হাফ মিটার, আর 1 ইউনিট টাইমটা 10 সেকেন্ড। খুব ভালো কথা। ধরে বলছে ফাইন্ড ভ্যালু অফ 1 ইউনিট অফ ফোর্স ইন দিস সিস্টেম ইন টার্মস অফ নিউটন। তাহলে বলছে যদি 1 ইউনিট মাস, 1 ইউনিট লেন্থ, 1 ইউনিট টাইম এরা হয়, তাহলে 1 ইউনিট ফোর্সের ভ্যালু নিউটনে বার করো। এটা হলো এই প্রশ্নে আমাকে বার করতে বলেছে। তো এটা আমি কিরকম ভাবে বার করব, দেখো এটা বার করার টেকনিকটা হলো, আমরা ফোর্সের ডাইমেনশন জানি, সেটা আগে লিখে দেবো, সেটা হলো ml টি টু দি পাওয়ার -2। তো ডাইমেনশন জানাটা বড় কথা, যেগুলো তোমাদের বলেছি সেগুলো মনে রাখা তোমাদের কাজ, যেগুলো জানো না সেগুলো মনে রাখা তোমাদের কাজ নয়। সেগুলো আইদার তোমরা দেখে নিয়ে অঙ্কটা করবে যে আচ্ছা আমি তখন জানি না ডাইমেনশনটা, একবার দেখে নিয়ে করি, আর যদি নাও পাও তাহলে তোমার চাপ নেই, কারণ এই চ্যাপ্টারের উদ্দেশ্য বারবার করে আমি বলছি, বারবার ভিডিওর বিভিন্ন পোর্শনে কিন্তু আমি বলছি তুমি ডাইমেনশন বার করতে পারছো না যখন তোমার কাছে ফর্মুলা আছে, সেটা দেখা, নাকি ফর্মুলা মনে রাখা, ওটার জন্য 2 বছর আছে। ঠিক আছে, তো এই হলো বক্তব্য। তো এবার দেখো মাস, 1 ইউনিট মাস মানে বলেছে 5 কেজি, তো তুমি লেখো এখানে 5 কেজি ইন্টু এল, লেন্থ বলেছে হাফ মিটার, তাহলে লিখে দাও হাফ মিটার, আর ইন্টু বলেছে টাইম, তার 10 সেকেন্ড হোল টু দি পাওয়ার -2। তো এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকে চাইলে লিখতে পারি 5/2 ইন্টু 10 স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমি জাস্ট কিন্তু একটু রিঅ্যারেঞ্জ করে দিয়েছি, 5 ইন্টু হাফ, তাই জন্য 2টা নিচে চলে গেছে, আর 10 টু দি পাওয়ার -2 আছে তাই নিচে রেখেছি 10 স্কোয়ার, আর কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটাই হয়ে যায় নিউটন। আর এটা 100, 5/100 কত হয়ে যায় 20, তার মানে 1/40 নিউটন। এটা হলো অ্যান্সার। এটাকে পারলে ডেসিমেলে করে নেবে, এটা করা বড় বিষয় নয় কোনো। ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, যেটা কিরকম ভাবে করবে। সেম বলেছে 1 ইউনিট এনার্জিকে ইন টার্মস অফ জুল লেখো, চেষ্টা করো। চেষ্টা হয়ে গেলে এবার এইদিকে দেখো, আমরা জানি এনার্জি ইজিক্যালস টু ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম হয়েছে 5 কেজি, লেন্থ বলছে হাফ মিটারের হোল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার -2 মানে 10 সেকেন্ড হোল টু দি পাওয়ার -2, তো 5/2 ইন্টু 10 স্কোয়ার, তো কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওরা হাফ স্কোয়ার আছে না, তার মানে এটা আমার এটা হয়ে যাবে 4 ইন্টু 10 স্কোয়ার, তো 400, 5/400 মানে 1/80 জুল।
তো দেখো 1/80 জুল অ্যান্সার। তো নাও হয়ে গেল, এই ছিল ডাইমেনশনাল অ্যানালাইসিসের লাস্ট টাইপ। তো এই সব বিভিন্ন অ্যাপ্লিকেশনস বা ইউজ আমরা করতে পারি ডাইমেনশনাল অ্যানালাইসিসে। এবার আমরা কিছু ভালো ভালো পিওয়াইকিউ দেখে নেবো, যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো। চলো এবার আমরা দেখে নিই কিছু ভালো ভালো পিওয়াইকিউ যেটা এখানে এসছে। চলো সবার প্রথমে দেখি এই কোয়েশ্চেনটা আমরা বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে JEE Mains 2026 এ a new unit of length is chosen such that it is equal to the speed of light in vacuum। মানে বলছে লেন্থের ইউনিটটা কত, স্পিড অফ লাইট। লেন্থের নিউ ইউনিট অফ লেন্থ ইজ চোজেন সাচ দ্যাট ইট ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। খুব ভালো কথা, ইউনিটটা হলো আলফা, মানে আলফা হলো অ্যাকচুয়ালি বলতে চাইছে স্পিড অফ লাইট, এটা ওরা বলতে চাইছে ইন ভ্যাকুয়াম। ঠিক আছে, অসুবিধা নেই। বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ভেনাস অ্যান্ড আর্থ, আর্থ আর ভেনাসের মধ্যে ডিস্টেন্স কত ইন টার্মস অফ আলফা ইউনিটস। যদি লাইটের 6 মিনিট 40 সেকেন্ড লাগে ডিস্টেন্স ক্রস করতে। তো দেখো ডিস্টেন্স মানে আমরা সবাই জানি স্পিড ইনটু টাইম। লাইটের স্পিডকে কত বলে দেওয়া হয়েছে স্যার, আলফা। টাইম বলে দিয়েছে 6 মিনিট 40 সেকেন্ড, একদম এটাকে পুরোটাকে সেকেন্ডে কনভার্ট করে দাও, এটা তো নিজেরাই মনে মনে পারবে। 6 মিনিট মানে কত, 6 ইন্টু 60, 6 মিনিট মানে 360 সেকেন্ডস প্লাস 40, তার মানে হয়ে গেল 400 সেকেন্ডস, তার মানে 400 আলফা। নাও এটা অনেকটাই হাইপোথেটিক্যাল সিস্টেমের মতো না, যেই কোয়েশ্চেনটা আমরা একটু আগে দেখলাম, ওই একটা সার্টেন ইউনিট বলেইছে সেটা ধরে আমাকে বার করতে হচ্ছে। এখানে আমি জানি যে ডিস্টেন্স মানে হলো স্পিড ইনটু টাইম, তো এবার স্পিড আমাকে বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, গুণ করে দিয়েছি, কাজ শেষ। তো এইটুকুই কোয়েশ্চেন ছিল যেইতে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেনটা কি বলেছে, কনসিডার দ্য ইকুয়েশন বলে একটা ইকুয়েশন দিয়েছে। ঠিক আছে, যেখানে এইচ বলেছে ম্যাগনেটিক ফিল্ড, ই বলেছে ইলেকট্রিক ফিল্ড, এপসাইলন বলেছে পারমিটিভিটি, এক্স বলেছে ডিস্টেন্স, টি বলেছে টাইম, পিকিউআরএস বার করতে বলেছে। তো অনেক কিছু বলেছে। তো আমার বক্তব্য, আমাকে একটা কথা সবাই বলো, এই কোয়েশ্চেনটা কি পারবে না? এটা 26 এ এসছে, এইচ ম্যাগনেটিক ফিল্ড। তোমরা বলবে স্যার আমরা তো ম্যাগনেটিক ফিল্ডের মানে ডাইমেনশন জানি না। আমি বলবো সেটাই আমি কি বলেছি যে এই চ্যাপ্টারের জিনিস। তোমাকে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন ধরো নয় প্রোভাইড করে দেবো, নয় আমি তোমায় ফর্মুলা বলে দেবো যেখান থেকে তুমি নিয়ে আসতে পারবে, তাহলে তুমি পারবে। সেটাতে হ্যাঁ না থাকা উচিত। ইলেকট্রিক ফিল্ড আমরা একটু আগেই বার করেছিলাম না, দেখো আমি শুরুতেই জাস্ট উদাহরণ হিসাবে তোমাদের আমি ইলেকট্রিক ফিল্ডটা বার করিয়ে দেখিয়েছিলাম। এই যে ফোর্স বাই চার্জ, ইলেকট্রিক ফিল্ড তো লেখাই আছে। তো ইলেকট্রিক ফিল্ড আমি একটু আগেই বার করে দেখিয়েছিলাম। এপসাইলন পারমিটিভিটি, এটারও ফর্মুলা আছে। তো আমি এক কাজ করছি, আমি তোমাদের ডাইমেনশন গুলো লিখে দিচ্ছি, কারণ এই মুহূর্তে তোমরা জানো না সবকটা। কিন্তু আমি কি বলেছি, এই চ্যাপ্টারে ফর্মুলা না জানা, কোনো কোয়ান্টিটির ডাইমেনশন না জানা তোমার ব্যর্থতা নয়, ডাইমেনশন জানা বা ফর্মুলা জানার পরে করতে না পারাটা ব্যর্থতা। ঠিক আছে, তো আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, দেখো তো ডাইমেনশন দেখো আমি তোমাদের লিখে দিয়েছি। স্যার আপনি ডাইমেনশনগুলো কথা লিখেন, আমিও ভাই দেখেই লিখলাম, আমারও ধরে মুখস্থ আছে। হ্যাঁ, তবে আমি যদি সময় নিয়ে আমি চাইলে বার করে বের করতে পারতাম, সেই ক্ষমতাটা আমার কাছে আছে। ঠিক আছে, যেটা এই মুহূর্তে তোমাদের কাছে নেই, কিন্তু সেটাও ফর্মুলা জানলে তোমরাও পেরে যাবে, কারণ জানো ফর্মুলা দিলে এখানে বসালেই কাছে, যেটা এমন কোনো টিক্স মার্কা হওয়ার ব্যাপার নয়। তো এইচ ই এপসাইলন লিখে দিয়েছি, এক্স তো ডিস্টেন্স, ওটার তো আর ডাইমেনশন আমার দেখে লেখার ব্যাপার নেই, আর টি হলো টাইম, তো টি এর ডাইমেনশন টি। এবার আমাদের কাজ কি স্যার? কাজ আমি ভালো মতোই জানি যে আমি বাঁদিকের আর ডান দিকের ডাইমেনশন সেম করবো। তাহলে বাঁদিকে এইচ আছে, তো লেখো এম এ ইনভার্স টি টু দি পাওয়ার -2 এক্স, এক্স এর জায়গায় লেন্থ, তো লেন্থ টু দি পাওয়ার পি, এপসাইলনের জায়গায় এম -1 এল -3 এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসছে কি ই, ই এর জায়গায় লিখে দেবো এখানে এর পাওয়ার কত দিয়েছে, কিউ না, এখানে আমি কিউ দিয়ে রাখি। আর তারপরে ই দিয়েছে, তাহলে ওটা লিখবো এম এল এ -1 টি -3, ওর মাথায় দিয়েছে আর, আর নিচে দিয়েছে টি এস, তার মানে টাইমের পাওয়ার এস। হয়ে গেল। বাকি তো তোমরাও জানো প্রসেস, যে এইদিকে যা আছে লেখো এম এ -1 টি -2, এইদিকে দেখি লিখি এম এর মাথায় এখানে -কিউ আসছে, আচ্ছা এখানে একটা আর আসছে, আর কিছু আসছে না। তারপর এল কে নি, এল এর মাথায় পি আসছে, -3কিউ আসছে, প্লাস আর আসছে, আর কিছু আসছে না। তারপর টি কে নি, টি এর মাথায় 4কিউ আসছে, টি এর মাথায় -3আর আসছে, আর এখানে নিচে এস আছে, তার মানে -এস আসছে। তারপর এ কে নি, এর মাথায় আসছে হলো 2কিউ, এর মাথায় আসছে হলো -আর।
নাও হয়ে গেল। এবার দুদিক কম্পেয়ার করা আমার কাজ। তাহলে দুদিক আমি কম্পেয়ার করে দিই, তাহলে আমার কি কাজ হয়ে যাবে দেখো। তাহলে হয়ে যাবে হলো আমার 1 ইজিক্যালস টু মাইনাস কিউ প্লাস আর, একটা ইকুয়েশন হলো। আর আবার a মাইনাস 1, দেখো এল নেই, তার মানে 0 ইজিক্যালস টু পি মাইনাস 3q প্লাস আর, এই আর একটা ইকুয়েশন হয়ে গেল। তারপরে মাইনাস 1 ইজিক্যালস টু 2q মাইনাস আর, তারপরে লাস্ট মাইনাস 2 ইজিক্যালস টু 4q মাইনাস 3r মাইনাস s। তো এবার এখানে প্রবলেমটা কোথায়? আমাদের কিন্তু এটাও জানতে হবে যে এখানে প্রবলেমটা কোথায়। এটা কি ইজি হয়ে গেল? না, তোমার কাছে 4টে ইকুয়েশন এসছে। তো স্যার 4টে ইকুয়েশন আসলে কিভাবে করবো? আমি তোমাদের 3টে দিয়ে করা দেখিয়েছি। 4টে ইকুয়েশনও সলভই করতে হয়, কিন্তু সেটা অনেক ঝামেলা। তো এখানে আমরা একটু লাগাবো আমাদের ভগবান যেটা দিয়েছে, সেটা হলো বুদ্ধি। বুদ্ধি কি বলছে? বুদ্ধি বলছে যে ঠিক আছে ভাই, 4টে ইকুয়েশনে সলভ করা তো ভাই চাপ আছে। আমার কাছে ভাই 4টে ইকুয়েশন আছে, একটা কাজ করি, বসিয়ে দেখে নিই। একদম এটাই করবে, 2টো বা 3টে ইকুয়েশন ভাই সলভ করে দেবে। কিন্তু যখন 4টে ইকুয়েশনে তুমি সলভটা করবে কোথা থেকে? এটা কি সম্ভব এতক্ষণ ধরে 4টে? মানে আমি বলছি না 4টে ইকুয়েশন সলভ করা যায় না, বাট অনেকটা টাইম টেকিং, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো ডাইরেক্ট বসাও, ডাইরেক্ট বসাও। ধরো আমি তোমায় দেখাচ্ছি কিভাবে বসাও। ধরো ফার্স্টেরটা বসাবো 1 1 1 1, ঠিক আছে, মানে পি কিউ আর এস 4টেই 1। তো তুমি একটা কাজ করো না, তুমি ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দেখো মিলছে কিনা, মাইনাস কিউ প্লাস আর। তো এখানে যদি কিউ 1 হয় আরও 1 হয়, তাহলে মাইনাস 1 প্লাস 1 তো 0 হওয়া উচিত, হচ্ছে না, তার মানে এটা তো হবে না। এভাবে চেক করে নেবে। তারপরে এটা বসাও, বি এরটা বসাও। বি এরটা দেখো আবারও মাইনাস কিউ মানে মাইনাস 1 প্লাস 2, হ্যাঁ এই দুটো কিন্তু মিলছে। তখন আরেকটা মিলিয়ে দেখো, চলো এই দুটো মিলিয়ে দেখি। 2q মাইনাস আর, আচ্ছা 2 ইন্টু কিউ, কিউ হলো 1, তার মানে 2 অক্ষে 2, মাইনাস 2, 0 হয়ে যাচ্ছে, মিলছে না, তার মানে এটাও হবে না, এটাও হবে না অবভিয়াসলি। তারপরে সি এরটা দেখো, আবার মাইনাস কিউ প্লাস আর, তো এখানে হয়ে যাবে 1 মাইনাস 2 মাইনাস 1, তার মানে এটাও মিলছে না, লাস্ট এটাই হবে। ঠিক আছে, তো আমার বক্তব্য হলো যে আমাদের কিন্তু এই প্রসেসে বা এই অ্যাপ্রোচে আমরা যেতে পারি। নাকি কোথাও একটা ভুল করেছি, মাইনাস 1 মাইনাস 2, তো মাইনাস 1 1 মাইনাস 2 হয়ে যাচ্ছে হলো মাইনাস 1। হতে পারে আমার এই 4টে অপশন কি, আমার যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে তাহলে তো গেল। 1 মিনিট দাঁড়াও, আমি দেখে নিই এখানে ইন্টারনেটে কোনো প্রিন্টিং মিস্টেক আছে কিনা। কিউ এখানে ml মাইনাস 1 টি মাইনাস 2 এসছে, ঠিক আছে। এখানে ml i মাইনাস 1 এসছে, ml a মাইনাস 1 টি মাইনাস 3 এসছে। এখানে m মাইনাস 1 এসছে, l মাইনাস 3 a স্কোয়ার টি টু দি পাওয়ার 4। দেখো আমিও মেলাচ্ছি, কারণ এগুলোতে ভুল হতে পারে। এবার হতে পারে আমি 4টে অপশন যেগুলো নিয়ে এসেছি সেগুলো ভুল। ফার্স্ট অপশনটা আসছে পি মাইনাস 3q প্লাস আর আসছে মাইনাস 1, 2q মাইনাস আর আসছে 1, এখানে এম এ আসছে মাইনাস কিউ প্লাস আর। ও, এইচ এর ডাইমেনশনটা আমি ভুল লিখেছি, এই জন্য মিলছে না। এইচ এর ডাইমেনশনটাই ভুল লিখেছি। এইচ এর ডাইমেনশনটা হবে হলো এ এল মাইনাস 1, সরি। তো দেখো সেটা হতে পারে। দেখো আমি কিন্তু ক্যামেরার সামনে ভাবে ঠিক করলাম যে বোঝানোর জন্য আমি ডাইমেনশন ভুল লিখলে হবে না। তো এইটা এল মাইনাস 1 দিলেই আই থিঙ্ক আমার আমার কাজ হয়ে যাচ্ছে। লিখে দিই এ এল মাইনাস 1, এই যে। তো তোমাকে ফর্মুলাটা জানতে হবে, মানে আমি ইন্টারনেট থেকে দেখেছিলাম, ইন্টারনেট আমি ভুল দেখেছিলাম, ভুল লিখে ফেলেছিলাম দেখে, ঠিক আছে। এল মাইনাস 1, তো আমার এখানে জাস্ট কি হয়ে যাবে, এই জায়গাটা আই থিঙ্ক 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো দেখো এম নেই। তারপর এখানে কোনো এল এলও নেই, তো এল এরটা এল আছে, তো এখানে আমার একটা মাইনাস 1 হবে, এই মাইনাস 1, ঠিক আছে। তারপর 2q মাইনাস আর আসছে, তো এটা 1 হবে, এটা আসছে হলো 1, আর ওটা হবে মাইনাস 1।
এটা হবে হলো 4Q, টি তো নেই এখানে, তার মানে এটা 0 হবে। এবার বসিয়ে দেখো তো। আচ্ছা এবার দেখো, এবার যদি আমি এগুলো বসিয়ে দেখি, 1 মিনিট, এবার আই থিঙ্ক বসিয়ে দেখলে আমার মিলে যাবে একটা উত্তর। আরে মিলতে বাধ্য, মানে প্রসেস তো আর চেঞ্জ হচ্ছে না। দেখো আমি চাইলে এটা এই পার্টটা কেটে দিতে পারতাম, কিন্তু আমি এটা রেখে রাখছি এই কারণেই, কিন্তু যে তোমায় দেখাতে পারি যে ডাইমেনশনটা ভুল হলে কিন্তু জিনিসটা ভুল হতে পারে, বা ডাইমেনশন ঠিক হলে ইটস জাস্ট আ পিস অফ কেক, কাট করে কেটে দেবে। দেখো সর্বপ্রথম -1 কিউ আর আর মিলে যাচ্ছে, -1 + 1 0, তো এটা হতে পারে। তারপরেরটাই দেখি মিলছে কিনা, ধরো এটাই আমি চেষ্টা করে দেখি কিউ আর আর এ 2 × 1 - 1, এই তো মিলে যাচ্ছে, পি কিউ আর তো মিলে গেল, মানে সরি কিউ আর আর তো মিলে গেল। এবার এটা দিয়ে দেখি যদি এখানে 1 বসাই, 1 - 3 + 1, তো 1 - 3 - 1, এটা মিলে যাবে, এই যে অপশনে হবে। তো তার মানে বাকিগুলো দেখার পরে তো এইভাবে করবে, যখন 4টে চলে আসবে তখন এইভাবে করবে, তখন কিন্তু সলভ করার কোনো দরকার নেই, এটা আমি একদম ওপেনলি বলছি। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটা দেখে ফেলি। পরের কোয়েশ্চেন দেখো, এটাও মেন্সে এসছে, দেখো কিরকম। এরকম একটা কোয়েশ্চেন আমি দেখছি প্রতি বছরই মেন্সে দিচ্ছে অলমোস্ট। আমি তোমাকে ধরো 26-এর কোয়েশ্চেনটা উঠে, যেটা এই বছরই এসছে। তো এখানে কি দিয়েছে, এখানে তোমার 4টে কনস্ট্যান্ট লিখে দিয়েছে, বোলজম্যান কনস্ট্যান্ট, স্টিফেন কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো আমরা কি কনস্ট্যান্টের ডাইমেনশন বার করতে পারবো না? এই যে ধরো এটা জি, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট হলো জি, তোমরা সবাই তো পড়েছো জিটা, যে আমাদের ফর্মুলা হতো না একটা, যে F = G m1 m2/r², সবাই 8-9 এ পড়েছো। এফটা ফোর্স, এইগুলো হলো মাস, আরটা হলো ডিস্টেন্স। তো তুমি এখান দিয়ে জি এর ডাইমেনশন বার করতে পারবে না? জি এর ডাইমেনশন বার করলে উত্তর বের করে দিতে পারবে তুমি। এই যে আমি বলেই ছিলেন জি এর ডাইমেনশন এটা হবে, এই যে এই জি এর ডাইমেনশন হবে এটা, এটা ডি, তো এই যে এটা, তার মানে ডি এর সাথে 1 যাবে, এটা আমার মনে আছে জি এর ডাইমেনশনটা অ্যাকচুয়ালি, তো ডি এর সাথে 1, তার মানে আইদার এটা হবে, দেখো আমি তো এক্ষুনি বলে দিতে পারলাম, আইদার এটা হবে বা এটা হবে। এবার চেক করবে কোনটা, সি কে চেক করে লাভ নেই, কারণ দুজনেই সেম আছে। বি কে চেক করো, সব করতেই যাবে না, অপশন থেকে বুঝবে। স্টিফান কনস্ট্যান্ট, এবার বলবে স্যার স্টিফান কনস্ট্যান্ট জানি না, সেটা আলাদা কথা, কিন্তু ফর্মুলা যখন জানবে এটা কোনো ব্যাপার হবে? তো জাস্ট দুদিকে ম্যাচ করানো, এটা কিন্তু প্রতি বছরই আমি দেখি কোনো না কোনো শিফটে চলে আসে। তো তাই জন্য একদম সিম্পল জিনিস, এটাই আমার বলার বক্তব্য। আচ্ছা এরপরে আসছে এটা, এ পার্সন মেজার্স মাস অফ 3 ডিফারেন্ট, না এটা আমাদের এটার পার্ট নয়। আচ্ছা এবার এই কোয়েশ্চেনটা, এটা যেই মেন্স 2025-এ যেমন এসছে, এটা আইআইটি খুব সম্ভবত 2013 বা 2014-তে, আমার ঠিক খেয়াল নেই, তোমরা একবার মিলিয়ে দেখতে পারো, ওরকম এরকম একটা কোয়েশ্চেনটা এসছে। কি কোয়েশ্চেন, মেন্স ওখান থেকে উঠিয়ে দিয়ে দিয়েছে অলমোস্ট। বলেছে μ0 and ε0 আর দ্য পারমিয়াবিলিটি অ্যান্ড পারমিটিভিটি অফ ফ্রি স্পেস রেসপেক্টিভলি দেন দ্য ডাইমেনশন অফ এত। এবার আমি তোমাদের একটা সত্যি কথা বলবো, একদম সত্যি কথা, একটা সিক্রেট বলবো। এই যে দেখছো না 1/μ0 ε0, সমস্ত ক্লাস 12-এর ছেলে মেয়ে যারা 12 মোটামুটি পড়েছে, তাদের যাকে কাউকে জিজ্ঞেস করবে, তারা মোটামুটি সবাই এই ফর্মুলাটা জানে, যে এই যে ভাই সি ইজিক্যালস টু হয় 1/√μ0 ε0। একটু সিনসিয়ারলি কি একটু পড়লেই জানা যায়, এই যে ভেলোসিটি অফ লাইটের সাথে এদের এই সম্পর্ক। এটা খুব কমন ফর্মুলা, মানে এটা খুব মানে আনকমন ফর্মুলা না। তো এইটা যারা জানে তারাই এটা বলতে পারবে, ভাই এটা তাহলে হবে 1/c²। ফর্মুলাটা জানলেই তো এটা বলা যাবে যেটা হবে 1/c², সিটা হলো ভেলোসিটি, তার মানে 1/LT ইনভার্স স্কয়ার, তার মানে হয়ে গেল L - 2t², L - 2t² মানে t²/L², μ0 ε0, মানে ও 1 দিয়েছে না, সরি, তো 1/μ0 ε0 হলে এটাই উল্টে যাবে। এটা যদি উল্টে যায়, তাহলে ওটা হয়ে যাবে L²/t²। এই যে মানে বোঝা গেল যে আমি ফর্মুলাটা জানি, আমি দুম করে দিতে পারলাম, তো ফর্মুলাটা তো 12-এ জানবে। আমার বক্তব্য জিনিসটা কি, মানে জিনিসটা কি কঠিন, এটা আমার বক্তব্য, জিনিসটা কঠিন। এটা 2025-এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো, অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন ডিটারমাইন হুইচ ওয়ান অফ দ্য ইজ কারেক্ট, বলছে কোনটা কারেক্ট। আমি তোমাদের সত্যি কথা বলবো, এই প্রশ্নটার ক্ষেত্রেও যারা যেই দিতে গেছে বা নিট দিতে গেছে, তাদের সবাই এই প্রশ্নটা তারা জানে। কেন জানে? এই যে ফর্মুলাটা লিখেছেন, এই ফর্মুলাটা ক্লাস 11-এর ফর্মুলা। এটা হয় t² ইজিক্যালস টু, আমি তোমাদের বলে দিচ্ছি, এইটা 4π² r³/gm। এটা একটা ফর্মুলা, যেটা গ্র্যাভিটেশন একটা চ্যাপ্টারে আছে, কেউ এত দেখবেই না যারা পড়াশোনা করে যাবে। স্যার আমরা জানবো, গ্র্যাভিটেশন পড়ো, তোমরা যেখানে করবে সেখানে জানবে, আমি এখানে ডিভিশন করাবো তখন জানবে। তো গ্র্যাভিটেশনের ফর্মুলা ধরে ওরা কেউ বসিয়ে দেখবেই না, তোমাকে এমন ফর্মুলা দেবে যেটা তুমি 11-12-এ জানো, সেখান থেকে ধরে বসিয়ে দাও না। তারপর কি বলেছে, দ্য স্পিড অফ এ ওয়েভ প্রডিউসড বাই, একটু আগে এরকম একটা করলাম না, স্পিড অফ ওয়েভ প্রডিউসড বাই ভি ইজ এত এত এত, ল্যামডা ওয়েভলেন্থ, রো হলো
কি জানো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রো হলো আই থিঙ্ক রো ডেনসিটি আর জি হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ভ্যালু অফ এভিয়ান্সি। এটা আমাকে সত্যি কথা বলো, এটা পারবে না, এটাকে আমার সত্যি করে দেওয়ার দরকার আছে, এক্ষুনি এরকম একটা অঙ্ক করলাম না, এদিকে ডাইমেনশন লিখবো এল টি মাইনাস ওয়ান, ওদিকে ল্যামডাকে লিখবো এল, আমরা পাওয়ারে লিখবো এ, জি লিখবো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওটা বি আর ডেনসিটি এম এল মাইনাস থ্রি সি। তোমরা আমাকে বলো তোমরা এবিসি বার করতে পারবে না? আমরা এক্ষুনি এরকম করি, আমরা এক্ষুনি এরকম অঙ্ক করিনি। দেখো কবেকার প্রশ্ন, রিসেন্ট টাইমসে সব প্রশ্ন আমি উঠিয়েছি, এমন না আমি তোমায় অনেক আগের প্রশ্ন দেখাচ্ছি। তো আমি এটাই বলে যাই যে তোমরা পেরে যাবে এইগুলো, কোনো ব্যাপারই না। ধরো এই কোয়েশ্চেনটা, এটা তো অ্যাডভান্সের কোয়েশ্চেন, বলে যারা টেম্পারেচার ডিফারেন্স, এখানে বলে যারা টেম্পারেচার ডিফারেন্স আছে ক্যান জেনারেট ইএমএফ ইন সাম মেটেরিয়ালস, এইসব বেকার কথা, আমি তোমাকে বেকার কথা। টেম্পারেচার ডিফারেন্স ক্যান জেনারেট ইএমএফ ইন সাম মেটালস, কি দরকার আমার জেনে? আমি কোয়ান্টিটি দেখবো। লেট এস বি দ্য ইএমএফ প্রডিউস পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্স। এসটা কি? এসটা হলো ইএমএফ প্রডিউসড পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্স, যে প্রতি ইউনিট টেম্পারেচার ডিফারেন্সে কতটা ইএমএফ তৈরি হয়। তো এইটা হলো আমার মাথায় রাখা। তো আমি এস এর ডাইমেনশন বার করব। স্যার এস এর ডাইমেনশন কি করে বার করব? ভাই ইএমএফ এর ডাইমেনশন বাই টেম্পারেচারের ডাইমেনশন। টেম্পারেচারের ডাইমেনশন আমরা জানি, ওটাকে আমরা ধরে নিই হলো কে, ওই যে আমি বলেছিলাম আইদার কে দিয়ে ধরি বা থিটা দিয়ে ধরি। ইএমএফটা কি অ্যাকচুয়ালি ভোল্টেজ। তোমরা মনে করো ভোল্টেজ সবাই তোমরা কিসে পড়েছো? ক্লাস 10-এ পড়েছো। তো ক্লাস 10-এ তোমরা ভোল্টেজ কি পড়েছিলে? ওয়ার্ক ডান বাই চার্জ, মনে পড়ে? ভোল্টেজ সবাই পড়েছিলে? হ্যাঁ স্যার ভোল্টেজ পড়েছিলাম, ওয়ার্ক ডান বাই চার্জ। যদি কারোর মনে নাও পড়ে, আমি আবারও বলছি, যদি কারোর মনে নাও পড়ে তাও কিন্তু কোনো প্রবলেম নেই, মনে না পড়লেও কোনো প্রবলেম নেই, কারণ আবারও পড়বে 12-এ পড়বে। তো ওয়ার্ক ডান মানে এনার্জি, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, চার্জ হয় হলো কারেন্ট ইনটু টাইম, তো a ইনটু টি। তো এর ডাইমেনশন হয়ে যাবে হলো ml স্কয়ার টি টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1 নাও। তো ml স্কয়ার টি টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1, তার মানে হয়ে গেল s এর ডাইমেনশন টি টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1 k টু দি পাওয়ার -1, নাও হয়ে গেল। সিগমা দা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সিগমা বলছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সিগমাটা কি ছিল? সিগমা হলো 1 বাই রো। রো মনে পড়ছে কোথা থেকে এসছে? r ইকুয়ালস টু রো এল বাই এ, মনে পড়ছে? ওখান থেকে এসছে। তো তুমি রেজিস্ট্যান্সের ডাইমেনশনও বার করতে পারবে, জানবে লেন্থ এরিয়া বসিয়ে তুমি রো বার করলে তুমি সিগমা পেয়ে গেলে। কে ইজ দা থার্মাল কন্ডাক্টিভিটি, এই যে কে, অনেকে পড়েছো ক্লাস 10-এ কে, থার্মাল কন্ডাক্টিভিটি, বাংলায় বলে তাপ পরিবাহিতাঙ্ক। অনেকে পড়োনি, অসুবিধা নেই, 11-এই পড়বে, 11-এই পড়বে এই জিনিসটা, তার ফর্মুলা বার করতে পারবে। পরে তোমায় কি বলেছে ভাই? বলেছে জেড এর ডাইমেনশন বার করো। এস এর ডাইমেনশন অলরেডি আমি বার করে রেখেছি, সিগমা কে এর ডাইমেনশন বার করে বসিয়ে দিলে জেড পেয়ে যাবে না? এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন, হ্যাঁ ক্যালকুলেশন আছে, ফর্মুলাগুলো বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, আর তো কিছু নেই কোয়েশ্চেনটায়। মানে আমি বলতে চাইছি কোয়েশ্চেনটা তোমার ফর্মুলাগুলো বসিয়ে করতে হচ্ছে, কিন্তু কোয়েশ্চেনটা কি মানে করা যাবে না এরকম কোয়েশ্চেন না, তোমরা পারবে। এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন, 2025-এর কোয়েশ্চেন, এমন আমি অনেক পুরনো অ্যাডভান্সের কোয়েশ্চেন দেখাচ্ছি, তোমরাই পারবে, এটা আমি তোমাদের বলছি। যা যা জিনিস দেখাচ্ছি এটাই তোমাদের ডিভিশনের জন্য সব কাজে লেগে যাবে। আচ্ছা চলো আরেকটা কোয়েশ্চেন দেখি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h, speed of light c and gravitational constant g are used to form a unit of length l and a unit of mass m। তার মানে বলছে l কে তৈরি করছে h, স্পিড অফ লাইট c আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট g দিয়ে। কিভাবে তৈরি করছে আমি জানি না, আবার মাসকেও তৈরি করছে এদেরকে দিয়েই, এটাও আমি জানি না। এটাকে ধরে নি এ ধরবো না, আলফা বিটা গামা। আমাকে এবার দেখতে হবে এদের মধ্যে কোনটা ঠিক, কারেক্ট অপশন আর। এই যে যখনই এরকম থাকবে কারেক্ট অপশন ব্র্যাকেটে এস ইজ আর, তার মানে এটা মাল্টিপল সিলেক্ট, মানে মাল্টিপল কারেক্ট অপশন, মানে একের বেশি কারেক্ট হতে পারে। তোমায় কি করতে হবে ভাই? তোমায় এগুলো বার করতে হবে। এটা কি আমরা পারবো না করতে? তুমি বলো। এটা লেন্থ আছে, তো এদিকে এল। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন আমি বলে দিচ্ছি, ওটা হয় এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, ওটা হয় এনার্জি বাই ফ্রিকোয়েন্সি। এনার্জি ডাইমেনশন ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন টি টু দি পাওয়ার -1। তো হয়ে গেল ml স্কয়ার টি টু দি পাওয়ার -1, এটা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন। নাও তো ml স্কয়ার টি টু দি পাওয়ার -1 x, সি ভেলোসিটি অফ লাইট, তো এটা হয়ে গেল স্পিড অফ লাইট, তো lt -1 y, আর হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। একটু আগেই আই থিঙ্ক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কোথায় এটা দেখলাম, এই যে এখান থেকে বসিয়ে দিই, m-1 l কিউব t -2, m-1 l কিউব t -2 z। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে l, এখানে হচ্ছে m টু দি পাওয়ার x আর মাইনাস z,
l টু দি পাওয়ার 2x প্লাস y প্লাস 3z আর t টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y মাইনাস 2z। ব্যাস, তার মানে এখানে m0, তার মানে 0 ইজ ইকুয়ালস টু x মাইনাস z। ঠিক আছে, তারপর 1 ইজ ইকুয়ালস টু 2x প্লাস y প্লাস 3z। আর কি 0 ইজ ইকুয়ালস টু মাইনাস x মাইনাস y মাইনাস 2z। হ্যাঁ, সলভ আছে, অ্যাডভান্সের কোয়েশ্চেন করছো তো সলভ থাকবে, কিন্তু এটা তো এমন নয় যে আমি পারবো না ভাই সলভ করতে। দেখো x এর ভ্যালু z চলে এসছে, x এর ভ্যালু z চলে এলে একটা কাজ করো, এখানে বসাও, তাহলে 2z প্লাস 3z হয়ে গেল 5z প্লাস y। আর এখানে যদি z বসিয়ে দাও তাহলে দেখো z এটা হয়ে যাবে হলো মাইনাস 3z মাইনাস y, তার মানে y ইজ ইকুয়ালস টু মাইনাস 3z। এটা এখানে বসিয়ে দাও, তার মানে হয়ে যাবে 2z ইজ ইকুয়ালস টু 1, তাহলে z ইজ ইকুয়ালস টু 1/2। z 1/2 হয়ে গেল, মানে x ও কত হয়ে গেল স্যার, x ও 1/2 হয়ে গেল, তাহলে y কত হয়ে গেল, y হয়ে গেল মাইনাস 3/2। তার মানে লেন্থ কার কার সাথে, দেখো রুটে আছে মানে হাফ গুলো দেখতে হবে, একে দেখে লাভ নেই। তার মানে লেন্থ প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের সাথে রুটে প্রপোর্শনাল, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সাথে রুটে প্রপোর্শনাল, তার মানে দুটোই কারেক্ট, রুট এইচ রুট জি। কারণ দেখো এই যে এইচ এর পাওয়ারে হাফ আসবে কারণ এক্সটা হাফ বেরিয়েছে, জি এর পাওয়ারে হাফ আসবে কারণ জেডটা হাফ বেরিয়েছে, মানে এরা দুজনেই কারেক্ট। এবার মাসেরটাও তোমাকে করে দেখতে হবে, মাসেরটা কি হবে, এইদিকে এম থাকবে, এই দিকটা তো সেমই থাকছে, যে এম এক্স মাইনাস জেড এল 2x প্লাস ওয়াই, কারণ এই কোয়ান্টিটি গুলো তো সব সেম। আমি এখানে আলফা বিটা গামা ধরেছিলাম, কি যায় আসে, এখানে আমি এক্স ওয়াই জেডই ধরে নিই আবার, কিন্তু তো যায় আসে না এক্স ওয়াই জেড ধরলে, তুমি নিজে বুঝলেই তো হলো। এই এখানে এক্স ওয়াই জেড ধরে নিলাম, তাহলে কি হলো, একই ধরনের দেখতে হয়ে গেল। আমি একটা এইদিকে করলাম, একটা ওইদিকে করলাম, আর এখানে জিটা আমার কত, জি ফি ছেড়ে দাও, যেখানে টি হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 2z। তো এখানে 1 ইজ ইকুয়ালস টু এবার হবে x মাইনাস z, 0 ইজ ইকুয়ালস টু হবে 2x প্লাস y প্লাস 3z, আর এখানে 0 ইজ ইকুয়ালস টু মাইনাস x মাইনাস y মাইনাস 2z। ঠিক আছে, তাহলে এখানে আবার হয়ে যাচ্ছে x ইজ ইকুয়ালস টু 1 প্লাস z, পেয়ে যাচ্ছি, ওটা আমি এখানে বসিয়ে দিতে পারি, তো হয়ে যাবে 2 প্লাস 2z মানে হয়ে যাচ্ছে 5z প্লাস y, তার মানে 5z প্লাস y হয়ে যাচ্ছে আমার মাইনাস 2। এবার সলভ, কিন্তু আমি নর্মাল সলভ করছি, তো এটা হয়ে যাচ্ছে হলো মাইনাস 1 মাইনাস জেড মাইনাস 2z, তাহলে মাইনাস 3z মাইনাস y, তাহলে হয়ে যাচ্ছে আমার 3z প্লাস y ইজ ইকুয়ালস টু মাইনাস 1। দেখো এই দুটো ইকুয়েশন আমি দুজনকে মাইনাস করে দেবো, 3z প্লাস y ইজ ইকুয়ালস টু মাইনাস 1, তো মাইনাস মাইনাস প্লাস, এটা কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 2z মাইনাস 2 প্লাস 1 মানে কত মাইনাস 1, তাহলে z কত হয়ে গেল মাইনাস হাফ, না z মাইনাস হাফ, তাহলে x কত হয়ে গেল হাফ, কারণ 1 মাইনাস হাফ, আর y কত হয়ে যাবে মাইনাস 1 মাইনাস অফ 3 ইন্টু মাইনাস 2, মানে 3 ইন্টু 1/2 হবে না, মাইনাস 3 ইন্টু, তো এটা হলো 3/2, তো এটাও হয়ে যাচ্ছে হাফ, তাহলে y হয়ে যাচ্ছে আমার হাফ, তাহলে y হাফ x হাফ। তো আমার হাফ গুলো দেখতে হবে, কারণ যেগুলো রুটের আছে সেইগুলো হাফে হবে। তার মানে মাস h এর রুটের সাথে প্রপোর্শনাল নেই, তো বাদ দাও। আর কি c এর রুটের সাথে প্রপোর্শনাল, তার মানে এটা g এর রুটের সাথে নয়, কিন্তু g এর মাইনাস হাফ, তার মানে মাস কিন্তু g এর সাথে এরকম ভাবে ব্যাপারটা প্রপোর্শনাল, তো ওটা হবে না। তার মানে অপশন এ সি ডি তিনটে অপশন কারেক্ট অ্যাডভান্সের কোশ্চেন। তো আমি করলাম, তোমরা কি বোঝোনি? যদি না বুঝে থাকো আরেকবার দেখো, আমার ধারণা এটা কিন্তু কিচ্ছু ছিল না। আমরা যে টপিকগুলো পড়লাম, আমরা যে কোয়েশ্চেন্স গুলো করলাম, আমি যে কোয়েশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস করালাম, সেগুলো দিয়েই আমি তোমাদের মেন্স অ্যাডভান্সের কোয়েশ্চেন করলাম। তাহলে ভাবো নিটের কোয়েশ্চেন তো নিজেরাই করতে পারবে। আমি মেন্স অ্যাডভান্স আনছি কেন, যে তোমাদের এই লেভেলের প্রিপারেশন, মানে একটা রিভিশন বা প্রিপারেশনটা হয়, তাহলে তোমাদের নিটের লেভেলটাকে আর প্রবলেম না হয়। ঠিক আছে, কারণ নিটে অলরেডি বায়োলজির চাপ আছে, তো ফিজিক্স কঠিন আসছে কোথা থেকে আসবে, এখান থেকেই তো আসবে, আর কোথা থেকে ওরা কঠিন দেবে, তাই না? তো আমরা এই লেভেলটাকেই ট্র্যাক করি, তাহলে আমার কাজ হয়ে যাবে। তো এই হলো বক্তব্য। তো এটাকে তোমরা কিন্তু সবাই চেষ্টা করতে পারো, মানে ইজিলি চেষ্টা করতে পারো। আমার বক্তব্য ফিজিক্সের সব চ্যাপ্টার এরকম নয়, এবং সেটা হবেও না, কিন্তু এই চ্যাপ্টারটা হবে, এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে। এবছর নিট পরীক্ষা 3rd মে, আমি জানি না তুমি 3rd মের পর ভিডিও দেখছো না আগে, আমার ভিডিওটা শুট করা 3rd মের আগে, তখনও দেখে নিও এই চ্যাপ্টার থেকে আসবে। আগের বছরে এসছে, তার আগের বছরে এসছে, যেইতে তো প্রতি বছর আসে, মানে এটা খুব কিন্তু মানে ইজি চ্যাপ্টার হলেও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে কোয়েশ্চেন আছে, তো আমরা এটা ছাড়বো না, এটা হলো বক্তব্য। ঠিক আছে, তো আশা করি ইউনিট ডাইমেনশন সবার বোঝা গেছে। কিছু এর লিমিটেশন আছে, সেটাও আমি বলে দিই। সব ভালো যার আছে, কিছু খারাপও আছে, তো সেই খারাপগুলো আমার মনে হয় তোমাদের জানিয়ে রাখা উচিত। সেই খারাপগুলো আমি তোমাদের একটুখানি বলে দিই, কি এর খারাপ আছে। ঠিক আছে,
তো এইখানে আমি এই এই জায়গাটায় চলে আসো, এখানে কিছু এর লিমিটেশনস গুলো বলে দেওয়া আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট, ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন নিড নট টু বি ফিজিক্যালি কারেক্ট। আমরা এর এক্সাম্পল দেখেছি আজকের ক্লাসেই যে আমার যখন k ইজিক্যালস টু হাফ mv স্কয়ার এটাকেও ডাইমেনশনালি কারেক্ট বলছিল, আবার k ইজিক্যালস টু 1/5 mv স্কয়ার এটাকেও কারেক্ট বলছিল, কারণ আমি মনে করো বলেছিলাম যে নিউমেরিক্যাল কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস দিতে পারে না। তো সেই কারণে এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে যে ভাই ও কনস্ট্যান্ট দিতে পারে না, তাই জন্য ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন ফিজিক্যালি ইনকারেক্টও হতে পারে। যেমন এখানে আরেকটা एग्जांपल আছে, x ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, এক্সট্রা ডিসটেন্স ইউটা স্পিড টিটা টাইম এটা অ্যাক্সেলারেশন। তোমরা কিন্তু সবাই এই ইকুয়েশনটা পড়েছো ক্লাস 9 এ, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, মনে পড়ে? তো এটা তো ডাইমেনশনালি কারেক্ট, এর যা ডাইমেনশন হবে দেখো এই টার্মটারও তাই ডাইমেনশন হবে, এই টার্মটারও তাই ডাইমেনশন আছে। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, যোগে যারা কানেক্টেড আছে তাদের সবার সেম ডাইমেনশন হবে, কিন্তু ইকুয়েশনটাই কারেক্ট হচ্ছে না, তার মানে কনস্ট্যান্টও বার করতে পারবে না। তো এটা একটা প্রবলেম। আর কি প্রবলেম? কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ক্যান নট বি ফাউন্ড আউট, এটা আগেই বলে দিয়েছি, কনস্ট্যান্ট বার করা যাবে না, কখনোই বার করা যাবে না। অ্যাপ্লিকেবল অনলি ইফ এই যে t ইকুয়ালস টু k রুট ওভার l বাই g, ওই যে আমি ksc এগুলো দিয়ে লিখছিলাম, কিন্তু আজ ksc এগুলোর ভ্যালু কত এগুলোকে আমরা জানতে পারবো না, এক্সপেরিমেন্ট থেকেই জানতে হবে, তো ডাইমেনশন সেটা দিতে পারবে না। অ্যাপ্লিকেবল অনলি ইফ এ রিলেশন ইজ অফ প্রোডাক্ট অর রেশিও টাইপ, fails in the case of addition, subtraction, power, exponential, logarithmic and trigonometric relation। মানে ধরো কোনো রিলেশন এরকম y is equals to a sin omega t minus kx, এটা ওয়েভের ইকুয়েশন, যখন ওয়েভ চ্যাপ্টারটা পড়বে তখন জানতে পারবে। এটা বার করতে পারবে? কখনোই পারবে না। ও সেইগুলোই বার করতে পারবে যেগুলো এরকম, এই যে z proportional to c to the power a, y to the power a, a to the power a, মানে সব গুণ ভাগের মধ্যে আছে সেগুলো, একটা প্লাসে মাইনাসে থাকুক, লগ থাকুক, ই মানে ই টু দি পাওয়ার থাকুক, মানে কোনো কিছুর পাওয়ারে থাকুক, সাইন কস থাকুক, সেই সব জিনিস কিন্তু ডাইমেনশনাল মানে অ্যানালাইসিস দিয়ে আমরা বার করতে পারবো না। আমরা শুধুমাত্র এরকম রিলেশনগুলোই বার করতে পারবো যেগুলো গুণ ভাগ দিয়ে হয়, কিন্তু ওগুলো বাদেও দেখো এটাই দেখো একটা প্লাস দিয়ে ইকুয়েশন, এটাইও বার করতে পারবে না কখনো। তো ডাইমেনশনাল অ্যানালাইসিস এইগুলোও পারে না। আর একটাও প্রবলেম আছে যেটা এখানে লেখা নেই, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেরকম কোয়েশ্চেন যেই মেন 2026 এ এসেছিল যে 4টে ভ্যারিয়েবল, আমি যে কটা করেছি দেখবে 3টে ভ্যারিয়েবলের ছিল, 4টে ভ্যারিয়েবল দিয়ে দিলেও কি হয় জিনিসটা কমপ্লেক্স হয়ে যায়, মানে 3টের বেশি ভ্যারিয়েবল দিলে জিনিসটা এত কমপ্লেক্স হয়ে যায়, সলভ করা মুশকিল হয়ে যায়। এবার যদি বল একটা কোয়ান্টিটি 5 জনের উপর ডিপেন্ডেন্ট, এবার সেই 5টা ইকুয়েশন সলভ করা মানে বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো তার মানে 3টের উপর গেলে ব্যাপারটা কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। তো অল্প স্বল্প জিনিসের ক্ষেত্রে ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা ইউজ করতে পারি। খুব হেল্পফুল কোন ক্ষেত্রে? যে পরীক্ষার সময় যেই নিট বা কোনো কম্পিটিটিভ বা বোর্ডস এক্সামেও কোনো একটা এমন কোয়ান্টিটি বার করতে দিয়েছে, বলে 4টে অপশন আছে, এবার তুমি বুঝতে পারছো না তোমার অ্যান্সার কি হবে, তুমি কোয়ান্টিটিটার ডাইমেনশন দেখলে 4টে অপশনের সবার ডাইমেনশন দেখলে কারোর ম্যাচ করলো না, একজনের ম্যাচ করে গেল, তার মানে সেটা হবে। তো এই চিট কোড বলতে পারো বা শর্ট ট্রিক্স অনেকে ইউজ করে থাকে, তো তোমরাও চাইলে ইউজ করতে পারো, কিন্তু এটা নেসেসারি নয় সব প্রশ্নে লাগবে, কিন্তু কখনো কোনো রাস্তা না পেলে একবার এটা ব্যবহার করে দেখতে পারো। হতে পারে যে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে তুমি অ্যান্সারটা পেয়ে যাও, যে তোমার 4টে অপশনের মধ্যে একটা অপশনের ডাইমেনশনই তোমার কোয়েশ্চেনে যেটা আস্ক করেছে তার ডাইমেনশনের সাথে মিলবে, তো সেটা তুমি টাক করে ঠিক করে দিতে পারবে। তো এটা একটা আর কি চিট কোড বলে দিলাম, যদি কাজে লাগে, কারণ অনেক টপাররা এটা বিভিন্ন সময় কাজে লাগিয়েছে। ঠিক আছে, তো বাকি সকলকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমাদের হেল্পফুল তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের যে গ্রুপস আছে সেগুলোতে তোমরা শেয়ার করতে পারো, বা নিজেদের প্রয়োজন হলে বারবার দেখতে পারো। তবে অবশ্যই যেটা বলার বক্তব্য, যেখানে সকলে পড়ছো খুব ভালো করে পড়তে থাকো, এবং আমাদের ভিডিওগুলো তোমাদের রিভিশন হিসাবে সবসময় আছে, যাতে তোমাদের পরীক্ষার আগের দিন বা এমনি কোনো সময় একবার চ্যাপ্টারটা ওভারঅল দেখে নিই, তার জন্য কেমিক্স দাদা তোমাদের সাথে আছে, রোহিত দা তোমাদের সাথে আছে। তো বাকি তোমাদের নিজেদের ইচ্ছা যে তোমরা দেখবে কি দেখবে না। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই জানিও, কারণ তোমরা জানালে সেটার ফিডব্যাকে আমরা কিন্তু আরো বেটার করতে পারবো, বা আরো যদি তোমাদের কিছু মনে হয় স্যার এটা হলে ভালো হয় বা এগুলো প্রোভাইড করলে ভালো হয়, তো আমরা সেটারও চেষ্টা করতে পারবো। ওকে, তো সকলে ভালোভাবে পড়াশোনা করতে থাকো, সকলের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ইউনিট ডাইমেনশনের পরের পার্ট সেটা হবে হলো সিগনিফিকেন্ট ফিগার এন্ড এর অ্যানালাইসিস, সেটা নিয়ে আমরা একটা পার্ট নিয়ে আসবো, সেখানে আবার দেখা হবে। তো আজকের জন্য এখানেই শেষ, টাটা, বাই বাই, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট, যে যখন দেখছো, টাটা।